নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি বাংলার বিধান। পাপিয়ার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। ভোট ঘোষণা হলো বলে আর ঠিক সেই আবহেই প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ। বিজেপি ক্ষমতা এলে সবার উন্নয়ন তো হবেই, বেছে বেছে কড়ায় গন্ডায় হিসেব নেওয়া হবে বলে বদলের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। তোষণের রাজনীতির অভিযোগে নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যখন প্রধানমন্ত্রী ব্রিগেডের সভামঞ্চ থেকে আক্রমণ শানাচ্ছেন, তার আগে প্রধানমন্ত্রীর বিমান যখন কলকাতা বিমানবন্দরের মাটি স্পর্শ করছে, তখন রক্তাক্ত হয়ে উঠল আজকে গিরিশ পার্ক তৃণমূল বিজেপি সংঘর্ষে। পাশাপাশি সমান উদ্বেগের এবং অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে ঘটনা, সেটা হচ্ছে খাস কলকাতায় মন্ত্রী আক্রান্ত হলেন, মন্ত্রীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটলো, পুলিশ পর্যন্ত লুটিয়ে পড়লো মাটিতে। আমি এই নিয়ে আমার অতিথিদের প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো একেবারে হিসেবের ডাক আজকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন বিজেপি ক্ষমতা এলে সবার হিসেব নেওয়া হবে এবং চুন চুনকে বেছে বেছে সেই হিসেব নেওয়া হবে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সমাবেশ থেকে রাজ্যের শাসক দলকে নিশানা করে? দেখুন। टीएमसी के वो गुंडे जो आपको डराते हैं, बीजेपी सरकार में उनके डर भरे दिन शुरू होना तय है। और এইবারে যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চতুর্থবারের মুখ্যমন্ত্রী হলে এমন দাওয়া বাজবে না, 2029-এ নরেন্দ্র মোদী আর নেই। শুধু বদল নয়, ব্রিগেডের মঞ্চ থেকে তাৎপর্যপূর্ণভাবে বদলারও ডাক দিলেন নরেন্দ্র মোদী। গুন্ডাগিরি, কট্টরপন্থী, মহাজঙ্গলরাজ, মাফিয়া, হিসেব নেওয়া একাধিক শব্দ ব্যবহার করে আক্রমণ শানালেন তৃণমূলকে। टीएमसी सरकार गुंडों और अपराधियों की बैसाखी पर चलती है। रंगबाजी और कटमनी ये टीएमसी की कमाई का जरिया है। इसके लिए टीएमसी वाले माफिया गिरोहों को पालते हैं, ये कट्टरपंथियों को संरक्षण देते हैं। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। अरे चुन चुन का क्या बदला लेंगे मोदी जी? आप तो अमेरिकन प्रेसिडेंट का पास तो सीट तरफ गिरा दिया, चुन चुन का क्या बदला लेगा? क्या बदला लेगा? मारेगा क्या? सीआईएसएफ भेजकर मारेगा हम लोग को? देख लो भाई, ये है बंगाली का प्लाट, ये गुजराती का प्लाट नहीं है। चुन चुन कर खा लेगा तुमको। ব্রিগেডের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদীর গলায় শোনা গেল হুঙ্কার, পাল্টা কটাক্ষ তৃণমূলের। आपने टीएमसी पर भरोसा किया, लेकिन टीएमसी ने लेप के गुंडों और माफियाओं को ही अपनी पार्टी में भर्ती कर लिया। आज बंगाल में अपराधियों को खुली छूट है। यहां बंगाल में बीजेपी सरकार बनने के बाद एक तरफ हम सबका साथ सबका विकास ये मंत्र लेकर चलेंगे, और दूसरी तरफ सबका हिसाब लिया जाएगा। ट्रैम आपका है, ट्रेन आपका है, प्लेन आपका है, प्राइवेट जेट आपका है, रेलवे आपका है, लेकिन आप ट्रम्प का है। 56 इंच का सीना हमको दिख रहा है, लेकिन डोनाल्ड ट्रम्प के सामने नहीं दिख रहा है। ওনার ডেলি প্যাসেঞ্জারই চলবে। আমি মমতা দিকে এটা রিকোয়েস্ট করছি যে বাংলার বাড়ির মধ্যে দিয়ে বিজেপির সকল কর্মী যারা আছে তাদেরকে একটা করে বাড়ি অ্যালট করে দিন, যাতে এত খরচা না হয় ট্যাক্স পেয়ারের টাকার। ওনারা এখানেই থেকে যান এবং ইলেকশন অবধি সবটা করে আবার সুন্দর করে দিল্লি ফেরত চলে যান। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপির জয়রথ ছুটবে নাকি ফের তা রুখে দেবে তৃণমূল, সেটাই এখন দেখার। ঐশী মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও আবিদ দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি আলোচনার শুরুতেই তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কাছে আসব। অরূপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রশাসনিক সভা নয়, একেবারে যে রাজনৈতিক সভা সেখান থেকে আক্রমণ শানিয়েছেন, কড়া আক্রমণ শানিয়েছেন, বদলের ডাক তো দিয়েছেন এবং সেই সঙ্গে বলছেন কাউকে রেয়াত করা হবে না, কাউকে ছাড়া হবে না, কড়ায় গন্ডায় হিসেব বুঝে নেবেন। সবার যেমন উন্নয়ন হবে বিজেপি ক্ষমতা এলে, সেই সঙ্গে হিসেবটাও নেওয়া হবে, কারণ কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন সংখ্যালঘু মানুষকে নির্বিচারে খুন করতে মদত করেছিলেন, মহিলাদের ধর্ষিত হতে কার্যত লুম্পেন বাহিনীকে লেলিয়ে দেওয়াকে মদত দিয়েছিলেন এবং সেই সময় দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত বলতে হয়েছিল রাজধর্ম পালনের কথা, তাকে উদ্দেশ্য করে। আজকে তিনি দেশের প্রধানমন্ত্রী, স্বাভাবিকভাবেই সেদিনকে যেটা ট্রেলার ছিল আজকে তিনি ফুল সিনেমা দেখানোর কথা বলবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু উনি বলছেন হিসেব কষে বদলানোর কথা, চুন চুনকে, মানে হিন্দি সিনেমার ডায়লগ হচ্ছে, ধর্মেন্দ্র ডায়লগ ছিল, ডায়লগ তো বলছেন যে আমজাদ খান, শোলের গব্বর সিং ডায়লগ দিচ্ছে, হিসাব হোগা বদলা হোগা। আর আজকে রাজ্যের মন্ত্রী, ছেড়ে দিন, একজন মহিলা, কোন বাড়িতে হামলা হচ্ছে? শ্রদ্ধেয় অজিত পাজা, যিনি ভারতের রাজনীতিকে সমৃদ্ধ করেছেন, শুধু তাই নয়, স্বয়ং অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত যাকে সম্মান করতেন, তার বাড়িতে গিয়ে যখন আক্রমণ করা হচ্ছে, সেখানে ঠাকুর পরমহংসদেবের ছবি, অবশ্য উনি স্বামী পরমহংসদেব, স্বামী শ্রীরামকৃষ্ণ বলছেন, সে আমি জানি না ওনারা চিনতে পারেননি কিনা, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ছবিটাকে ভাঙচুর করে দিলেন। শশী পাজাকে আক্রমণ করছেন, ঠিক আছে, আমি আপনার রাজনৈতিক বিরোধী একজন মহিলা, তার আপনার চরিত্র, আপনার আচরণ আপনি প্রকাশ করছেন যে বিজেপি মানেই এটা। আজকে তো ভিডিও আমরা পাবলিশ করেছি আমাদের অফিসিয়াল পার্টির ওয়েবসাইট থেকে, যে কিভাবে আজকে সকাল থেকে কি হলো, সকাল থেকে বয়কট বিজেপি, নিশ্চিতভাবে আমরা বলেছি বয়কট বিজেপি, যারা বাঙালির উপর অত্যাচার করেছে তাদেরকে বয়কট করা। তো বিজেপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে, বিজেপি লিখুক না বয়কট সিপিএম, বয়কট তৃণমূল, বয়কট কংগ্রেস, কেউ তো বারণ করেনি। সেই ফ্লেক্সগুলোকে ভাঙা হয়েছে সকাল থেকে, আপনারাই দেখিয়েছেন। আমি ওইটার সঙ্গে আলাদা করে আসবো, আমি যা শেষ করে নি, সেই জায়গায় দাঁড়িয়ে তার পাশে শশী পাজার বাড়ি, সেই বাড়িতে শশী পাজার নেম প্লেট দেখে যখন আমাদের লোকেরা প্রোটেস্ট করলো যে বয়কট বিজেপি ফ্লেক্সগুলোকে কেন এভাবে ভাঙা হচ্ছে, আবার ফ্লেক্স লাগাতে গেল, তখন ঝামেলা করলো। তারপরে নির্বিচারে এই ইয়ে করা, ইট মারা, মাথা ফাটিয়ে দেওয়া, মানুষ সহ্য করবে? বদলা হবে না, প্রতিহত হবে না? কিন্তু আমরা বলছি তো, আমরা তো বদলা নয় বদল চেয়েই বলেছি। আর দেশের প্রধানমন্ত্রী যখন মঞ্চে দাঁড়িয়ে বলেন বদলা হবে, চুনচুনকে হিসাব হোগা, আমরা ভুলতে অসুবিধা হয় না। যখন 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে ওনাকে সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করেছিল গুজরাট গণহত্যার দাঙ্গার জন্য আপনার কোনো অনুশোচনা হয় না, তখন ওনার উত্তর ছিল, আগার আপকে গাড়ি কে নিচে কুত্তে কা বাচ্চা ভি আ জাতা হ্যায় না তभी তো দুঃখ হতা হ্যায়। যে মানুষকে কুকুরের বাচ্চার সাথে, সংখ্যালঘু মানুষকে তুলনা করে, তার মুখ থেকে ঘৃণার বাণী ছাড়া আর কি শুনবেন দেশের মানুষের জন্য? বেশ, আমি একেবারে এই নিয়ে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, কিন্তু রাজধর্মের কথা অরূপ চক্রবর্তী বলছিল, আমিও একটু অরূপ চক্রবর্তীকে স্মরণ করিয়ে দিই। মুর্শিদাবাদে যখন হিংসার ঘটনা ঘটলো, মহামান্য বিচারপতি রাজধর্মর কথা রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকেও স্মরণ করিয়ে দিয়েছিলেন। এটা শুধু একটা ঘটনা নয়, এই একাধিক ঘটনা। না, আমি বলছি, আমি একেবারে রাজধর্মের কথা যেহেতু বলেছেন, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন টাই না লেগেন রাজধর্মের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কিন্তু আমি এইখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, সেটা হচ্ছে কোথাও না কোথাও এইটা তৃণমূল খুঁজে পাচ্ছে যে হিংসায় প্ররোচনা দেওয়ার কথা আজকে হিসেব বুঝে নেওয়ার প্রসঙ্গে নরেন্দ্র মোদী ইঙ্গিত করতে চেয়েছেন। বিমল শঙ্কর নন্দ, কোথাও একটা হিসেব বুঝে নেওয়ার প্রয়োজন থাকে। প্রয়োজন কেন থাকে? কারণ একটা রাজনৈতিক দল শাসন ক্ষমতায় এসে ক্ষমতার সুযোগ নিয়ে বিরোধীদের যদি এইভাবে হামলা করতে থাকে, তাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে এইভাবে নষ্ট করতে থাকে, এইভাবে খুন জখম ধর্ষণের রাজনীতি করতে থাকে, এইভাবে ধর্মীয় উস্কানি দিয়ে মুর্শিদাবাদের মতো ঘটনা বারবার ঘটাতে থাকে, তাহলে তো একটা হিসেব বুঝে নেওয়ার প্রয়োজন থাকে। হিসেব বুঝে নেওয়ার প্রয়োজন তখনই থাকে যখন একটা সমাজকে বদলের প্রয়োজন হয়। সমস্যাটা কি হয়েছে, আমি তোমাকে একটা জাস্ট একটা দিচ্ছি। চমকাইতলার ঘটনা মনে আছে? বাম আমলে তৃণমূল ওখানে মিটিং করতে গিয়েছিল, তৃণমূল কি করে বেঁচে ফিরেছিল সেটাই অবাক করা ব্যাপার। চারদিক থেকে আক্রমণ হচ্ছিল, যারা আক্রমণটা করেছিল তারা এখন কোন দল করে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু এটাই চলছে, মারপিট, খুন জখম, এবং তারপরে তৃণমূলে ঢুকে পড়ে বাঁচানো, নিজেকে নিজের গা বাঁচানো। বদলা নয় বদল চাই, সেই সুযোগে ওই গুন্ডা বদমাশরা ঢুকে গেল, তাদের কোলে ঠাঁই দিয়ে তাদের দিয়ে বদমাইশিটা শুরু হলো। এটাকে বদলাতে হবে, চিরদিনের জন্য বদলাতে হবে যদি বাংলার রাজনৈতিক ব্যবস্থাকে, সামাজিক ব্যবস্থাকে ঠিক করতে হয়। বাংলা সামাজিক ব্যবস্থাকে ঠিক করতে গেলে যারা অন্যায় করে তাদের খুঁজে খুঁজে শাস্তি দিতে হবে।
এবং যা যা করেছে সে টাকা পয়সা মারুক, লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে ঘুষ নিক, কিন্তু অথবা বিমলদা, মানুষের উপর পার্থক্যটা অত্যাচার কোথায়? করুক। আমি বলছি একটা তৃণমূলও তো কাউকে বলেছিল ছাড়া ক্ষমতা, হবে না। বিমলদা তৃণমূলও বলেছিল ক্ষমতায় আসার আগে একদম বদল হবে। নন্দীগ্রাম, নেতাই থেকে শুরু করে সিঙ্গুর একাধিক ঘটনা, আরে তৃণমূল সমস্ত তৃণমূল বিচার বিজেপি হবে, তো এক কিন্তু নয়। উল্টো ছবি দেখছি তো আমরা তৃণমূল এখন। বিজেপি তো এক নয়, তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল হচ্ছে গোটা একটা ক্রিমিনালদের নিয়ে তৈরি গ্যাং। ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল। ভারতীয় জনতা পার্টি বদল আনে, বিহারে বদল আনা হয়েছে নীতিশ কুমার এবং ভারতীয় জনতা পার্টি মিলে, নীতিশ কুমারের জেডিইউ মিলে। লালুর জঙ্গলরাজকে শেষ করেছি আমরা, এই মহা জঙ্গলরাজকেও শেষ করব, কারণ ভারতীয় জনতা পার্টি এই জঙ্গলরাজ কি করে শেষ করতে হবে সেটা খুব ভালোভাবে জানে। আগামীতে যারা এই অন্যায়গুলো করছে তাদের কাছে একদম খোলাখুলি চ্যালেঞ্জ যে আর 2-2.5 মাস তারপর কিন্তু আইনের মুখোমুখি দাঁড়াতে হবে। আমি হিংসায় বিশ্বাস করি না, আইনের মুখোমুখি দাঁড়াতেই হবে। আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে উনি বলছেন যে তৃণমূল থেকে এসে নাকি তারা তৃণমূলে এসে করছেন, তো ওনার দলের সব অধিকাংশ নেতা তো তৃণমূল থেকে গেছেন। আমরা যেগুলোকে বাতিল করে দিচ্ছি সেগুলোকে, ইনফ্যাক্ট উনি নিজেও তো 2017 আগে বিজেপিটা করতেন না, উনি কি নিজেকে ওর মধ্যে ইনক্লুড করলেন কিনা আমার জানা নেই। দ্বিতীয়ত আমরা প্রথম দিন পাপি একটা ভুল হচ্ছে, 2011 ঠিক যেমন ভাবে আজকে প্রধানমন্ত্রী বলছেন যে বাম দলে যারা বাহুবলীরা ছিল, গুন্ডারা ছিল, তারা এখন সব তৃণমূলে ভিড় করেছে। না সেই তো তৃণমূলে ভিড় করেছে, সে খগেন মুর্মু থেকে শুরু করে বঙ্কিম ঘোষ, আর লিস্টে যাচ্ছি না আমি শুধু পাপিয়াকে একটু স্মরণ করিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগে থেকে বলে এসেছিলেন যে আমরা বদলা নয়, আমরা বদল চাই, এবং যার জন্য আমরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম। পার্থক্যটা হচ্ছে এখানেই, যারা আজকে ক্ষমতায় আসেনি তারা আজকে রাজ্যের মন্ত্রী একজন মহিলার বাড়িতে গিয়ে আক্রমণ করছে এবং আক্রমণটাকে জাস্টিফাই করছে, আক্রমণটার জন্য লজ্জিত নন যে একজন মহিলা তার মাথা ফাটিয়ে দিচ্ছে, রাজ্যের বিধায়ক, রাজ্যের মন্ত্রী তাকে মাথা ফাটিয়ে দিয়ে লজ্জিত নন। আসার আগে তারা পরিবর্তনের কথা বলেছিলেন এবং এসে ক্ষমতায় এসে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন। রাস্তার মোড়ে যেমন রবীন্দ্রসঙ্গীত শুনতে পাওয়া যায়, বা রাস্তার মোড়ে গুলি চলে, রাস্তার মধ্যে বোমাবাজি হয়, রাস্তার মধ্যে অবাধে লুটপাট হয়। বিশ্বনাথ দা, বদল এটাই বলুন। দেখো, আমি একটুখানি বিশ্লেষণ করতে চাইছি আজকে সভাটাকে। সেটা হলো যে নির্বাচনের আগে ব্রিগেডের সব রাজনৈতিক দলই চায় সভা করতে, কিন্তু ব্রিগেড ভরলেই যে ভোটের বাক্স ভরে সেটা নিশ্চয়তা নেই। বারবার আমরা দেখেছি 2011-তে বামেদের বিরাট ব্রিগেড, তারপরে যে সভা মানে ভোটের বাক্স ভরেছে তা নয়, 16তেও তাই ঘটেছে, 2021-এও ব্রিগেড হওয়ার পরেও কিন্তু সেই দল জয়ী হয়েছে, এরকম কোনো ইঙ্গিত নেই। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু প্রথমবার ভারতবর্ষে তিনি কিন্তু চুনকে এই শব্দটা এর আগে নরেন্দ্র মোদী কখনো ব্যবহার করেননি। কারণ আমি এটা অমিত শাহকে বারবার বলতে শোনা গেছে। এক্স্যাক্ট তাই। আমি কিছুক্ষণ আগে মানে দিল্লির একাধিক রিপোর্টারকে জিজ্ঞেস করলাম যে তারা নরেন্দ্র মোদী কভার করে যারা নিয়মিত, তারাও আমাকে বললো যে না, চুনকে শব্দটা নরেন্দ্র মোদীর মুখ থেকে কখনো বেরোয়নি। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে লাস্ট কিছুদিন যেভাবে রাজ্যের হিংসা আসছে এবং এই সভাতেও অনেকে আসারকে কেন্দ্র করে হিংসা ঘটেছে, এই সব মিলে কিন্তু নরেন্দ্র মোদী ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে কিন্তু আজকে মানে এই বদলার কথা বলছেন। বদলার কথাটা সাধারণত নরেন্দ্র মোদী এর আগে কখনোই বলেননি। দেখো, আইন দিয়ে যদি বদলা হয় আমাদের কোনো আপত্তি নেই। আমরা তো মনে করি হিংসাকে মানে যারা হিংসা ছড়ায়, যারা হিংসাকে আশ্রয় নিয়ে রাজনীতি করে, তাদেরকে আইন দিয়ে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। কারণ এটা চলতে পারে না। আমার পাশের রাজ্য বিহার ভালো হয়ে গেলে আমরা কেন ভালো হতে পারি না? কেন পশ্চিমবাংলার রাজনীতিতে সবসময় হিংসা থাকবে? ফলে আইন দিয়ে যদি কোনো রাজনৈতিক দল মানে জনগণের কাছে প্রতিশ্রুতি দেয় যে আইন দিয়ে আমরা ব্যবস্থার পরিবর্তন করব, হিংসা ছড়াবে যারা, হিংসাকে আশ্রয় করে রাজনীতি করবে যারা, তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করব আইনগত দিক থেকে, আমার আপত্তি নেই। কিন্তু এটা যদি মানে বুলডোজার রাজনীতির জায়গা থেকে বলে তাহলে ভীষণ আপত্তি আছে। একই সাথে তোমাকে আমি বলতে চাই যে প্রধানমন্ত্রীর 76 বছর বয়স, আমি এনার্জি লেভেলটা শুধু ভাবছি, একজন আমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়াই তারা তো লিডারশিপ স্টাডিও করি। 76 বছর বয়সে আসামের দুটো সভা করে এসছেন, একটা প্রশাসনিক এবং জনসভা। এখানেও একটা প্রশাসনিক সভার পরে জনসভায় তিনি যে এনার্জি দেখালেন সেটা কিন্তু আমার মনে হয় যে তার যে অধরা স্বপ্ন, অর্থাৎ তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন, 303টা আসনও একবার পেয়েছেন, কিন্তু তারপরেও পশ্চিমবাংলার জয়ের যে স্বপ্ন, এটা বিজেপি সর্বস্তরে র্যাঙ্ক অ্যান্ড ফাইল তারা বিশ্বাস করেন যে পশ্চিমবাংলার জয় যদি না হয় তাহলে তাদের স্বপ্ন অধরা। এটা প্রধানমন্ত্রীও কিন্তু তার বক্তৃতার যেভাবে আজকে আলোচনা রেখেছেন তার মধ্যে দিয়ে পরিষ্কার, তিনি সমস্ত
মানে অস্ত্রগুলোকে ব্যবহার করে এই নির্বাচনে জয়ের জন্য মরিয়ার একটা অবস্থান নিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমি আবারও বলছি, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমি বলতে চাই যে মানে মাঠ ভরলেই ভোটের বাক্স ভরে, এটা কিন্তু কোনো নজির কিন্তু নির্দিষ্টভাবে নেই। কারণ দিনের একেবারে শেষে মানে এই ভিড় যে সমান বা ভোটের সঙ্গে সমানুপাতিক নয়, এটা তো সব থেকে ভালো তার উদাহরণ হচ্ছে বামেদের ব্রিগেড বারে বারই ভরেছে, কিন্তু সেটা ভোট বাক্স যে ভরায়নি এ তো ভোটের ফলাফলে দেখা গেছে। আচ্ছা, বিশ্বনাথ চক্রবর্তী এনার্জির কথা বলছিল, এই অফুরন্ত জীবনী শক্তি, এখন এই জীবনী শক্তি কতটা উজ্জীবিত বিজেপিকে করতে পারবে, সেটা ভোটে কতটা শেষ পর্যন্ত সঞ্চারিত হবে সে তো সময় বলবে। কিন্তু আজকে একেবারে নাম করেননি, কিন্তু মুখ্যমন্ত্রীর একটা বক্তব্যকে উদ্ধৃত করে সরাসরি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই প্রশ্ন তুলে যে সাংবিধানিক পদে বসে থেকে এই ধরনের হুমকি কিভাবে দিতে পারেন তিনি। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আক্রমণ করতে গিয়ে আজকে নরেন্দ্র মোদী ব্রিগেডের সভামঞ্চ থেকে কি বললেন দেখুন। যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी आपके मुंह में शोभा नहीं देती। বিধানসভা ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শনিবার জানিয়ে কড়া আক্রমণ শানালেন নরেন্দ্র মোদীও। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। खुलेआम धमकी दी जा रही है, कहा जा रहा है एक खास कम्युनिटी वाले मिलकर आप लोगों को खत्म कर देंगे। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी, करोड़ों बंगाली लोगों को खत्म करने की बात आपके मुंह में शोभा नहीं देती है। मैं पूछना चाहता हूं, वो कौन लोग हैं जो टीएमसी सरकार के इशारों पर करोड़ों लोगों को खत्म कर देंगे। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। অনির্বাণ বিশ্বাস, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। একেবারে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, আমরা আছি তাই আপনারা আছেন, 1 সেকেন্ডে তারা 12টা বাজিয়ে দেবে। আমি এখানেই শতরূপের কাছে আসবো। শতরূপ, একদম নাম না করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন এবং বিশেষ করে যেটা বললেন, সংবিধান স্বীকৃত পদে বসে এভাবে হুমকি আপনার মুখে শোভা পায় না। শতরূপ, তার মানে বিভাজন ভাগাভাগির রাজনীতিতে এবারে ভোট হতে চলেছে। দেখুন, কথাটা তো মিথ্যে নয়, এটা তো ঘটনা যে বিজেপি আরএসএসকে আমরা চিরকাল বলতে শুনেছি যে একটা সম্প্রদায় রয়েছে যারা কিনা চায় যে একজোট হয়ে সমস্ত হিন্দুকে কচুকাটা করে দিতে। বিজেপি আরএসএস এর মুখে চিরকাল শুনে আসা এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনছি। ঠিক যেমন অরূপদা সঠিক কথা বললেন যে নরেন্দ্র মোদী বলেছিলেন সংখ্যালঘু মানুষকে কুকুরের বাচ্চা, ঠিক কথা বললেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষকে বলেছিলেন দুধ দেওয়া গরু। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনের কাছেই সংখ্যালঘু মানুষেরা হচ্ছে পশু, কারোর কাছে কুকুর, কারোর কাছে গরু। কিন্তু মানুষকে মানুষ ভাবতে শেখার জন্য এই দুটো দলকেই বর্জন করতে হবে। আমি একটা কথা বলি এখানে, আজকে আপনারা মোদির যে এটা দেখাচ্ছেন, আপনাদের ক্যামেরার ফ্রেমটা খুব ইন্টারেস্টিং। সামনে একটা মোদি আছে, মাইকে বকবক করছেন, পেছনে একটা মোদি হাসছেন। ওর পেছনে যে ব্যানারটা ছিল ওটা দেখতে দেখতে আমার মনে হচ্ছে মোদির কথা শুনে মোদিই হাসছে। আমি কেন বলছি কথাটা, এই যে উনি চুনচুনকে মারেঙ্গে, মোগাম্বো খুশোয়া, ওই আই হেট পুষ্পা, আই হেট টিয়ার্স, এইসব কথাটা বলেনি, চুনচুনকে হিসাব লেঙ্গে, তারপরে আরো যা যা বলে থাকতে পারেন, মোগাম্বো খুশোয়া বলতে পারতেন হয়তো, কি বসন্ত সিং কুত্তকে সামনে নাচনা, আর কি কি বলেছেন আমি জানি না, যে পুষ্পা আই হেট টিয়ার্স, এরকম তো অনেক ডায়লগ দেওয়ার জন্য দেওয়াই যায়। তার বাইরে যে কথাগুলো উনি যে বললেন না, তা হচ্ছে কেন্দ্রের সরকারের আড়তি কটন মিল পশ্চিমবাংলায় হাওড়ায় 1 বছর ধরে কর্মচারীরা মাইনে পাচ্ছে না। মোদী সরকারের কটন মিল কেন মাইনে পাচ্ছে না? বিএসএনএল এর যারা ঠিকা শ্রমিক আজকে 5 বছরের উপর তারা নিয়মিত মাইনে পাচ্ছে না। বাংলার হাজার হাজার বিএসএনএল ঠিকা শ্রমিক। তাই নিয়ে আদানির তৈরি করা বর্ধমানের এক্সপ্রেসওয়ে মেমারিতে গার্ডরেল, কেন্দ্রের সরকারের ন্যাশনাল হাইওয়ের গার্ডরেল আদানিকে দিয়ে তৈরি হওয়ার 3 মাসের মধ্যে ভেঙে পড়েছে। যখন পোস্টার ফ্লাইওভার ভেঙে পড়েছিল মোদী বলেছিলেন অ্যাক্ট অফ ফ্রড, ঠিক বলেছিলেন। তাহলে এখন আপনার পেয়ারের আদানি যে গার্ডরেল বানাচ্ছে, আপনার এই পেয়ারের আদানি যে ন্যাশনাল হাইওয়ের গার্ডরেল বানাচ্ছে 3 মাসের মধ্যে ভেঙে পড়ছে, এইটা অ্যাক্ট অফ কে? এইটাকে নিয়ে একটা শব্দ, যে কথাগুলো বলার দরকার ছিল। পশ্চিমবাংলা থেকে এত এমপি পেয়েছেন, এত এমএলএ পেয়েছেন, বাংলাকে গত 12 বছরে একটা নতুন কেন্দ্রের সরকারের প্রকল্প, একটা নতুন
একটা রিভার ভ্যালি, একটা ব্যারেজ প্রজেক্ট, একটা কেন্দ্রের বিশ্ববিদ্যালয়, একটা কেন্দ্রের নতুন স্কুল, একটা কোনো কিছু পশ্চিমবাংলাকে দিয়েছেন গত 12 বছরে, তাই নিয়ে একটা শব্দ শুনলাম না। যেটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে উনি নাকি বিজেপি কর্মীদের গায়ে যারা হাত তুলেছে মেরেছে তাদের উপর বদলা নেবেন। আমি এই প্রসঙ্গেই যাচ্ছি না যে 2018 পঞ্চায়েতের পরে যে শুভেন্দু অধিকারীর নামে বলতেন যে বিজেপি কর্মী মানে বিজেপির হয়ে প্রার্থী হয়েছে বলে শুভেন্দু অধিকারীর গুন্ডারা মা মেয়েকে ধর্ষণ করেছে, এই বলে বিজেপি মিছিল করেছে, সেই শুভেন্দু অধিকারী কেন আজকে আপনার দলের নেতা? আমি সেই প্রসঙ্গ সরিয়ে রাখছি। আমি আপনাদেরকে বলছি 2021 পোস্টপোল ভায়োলেন্স, 2021 পোস্টপোল ভায়োলেন্সের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। প্রিয়াঙ্কা তিব্রেওয়াল এবং তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির দুজন নেতা এবং নেত্রী আইনজীবী, তারা হচ্ছে লড়াই করে সেই নির্দেশ নিয়ে এসেছিল। আমি হচ্ছে সারদা নারদা থেকে শুরু করে বাকি গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি সব ছেড়ে দিলাম। বিজেপি কর্মীদের পোস্টপোল ভায়োলেন্সে খুন হওয়া, অভিজিৎ সরকার বলে বিজেপির এক বেলেঘাটার এক কর্মী, আপনারা দেখবেন ফেসবুক লাইভ করে বললো যে আমাকে পরেশপাড়ার লোকেরা খুন করতে আসছে, এবং সত্যি সে খুন হয়ে গেল। তারপরে তার দাদা, আমি একাধিক নিউজ চ্যানেলের স্টুডিওতে বসে ইদানিং কালের মধ্যে আমরা বলতে শুনেছি, আমার সামনে বলতে শুনেছি যে সিবিআই উপস্থিত নেই বলে শিয়ালদা কোর্টে এমনকি অভিজিতের খুনিরা বেল পেয়ে যাচ্ছিল। জাজ সিবিআই আইনজীবীকে জিজ্ঞেস করল, অফিসারদের জিজ্ঞেস করলো আপনাদের তো আইনজীবী আসেনি, তাহলে কি আমি বেলটা দিয়ে দেবো? তার দাদা আজকে পাগলের মতো লড়ে যাচ্ছে বলে এখন অবধি। হিংসার কথা বলছো শতরূপ, এই তো প্রধানমন্ত্রী বলছেন তোমরা যখন ক্ষমতায় ছিলে তোমাদের সময় যারা বাহুবলীরা ছিল, যারা হিংসা করতো, তারাই তখন দল ভারী করে তৃণমূলে গেছে। আমি তো একটা উদাহরণ দিলাম, যে শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ করতেন যে মা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে, সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা। কিন্তু আমি বলছি আমাদের সরকারটা না আজ থেকে 16 বছর আগে পশ্চিমবাংলা থেকে চলে গেছে। এখন এখানে বসে 16 বছর আগের কথার উত্তর দেবো না। প্রশ্নটা হচ্ছে, আমি যদি আজকে এই প্রসঙ্গ ওঠে, কালকে উড়িষ্যার বিজেপির একজন সাংসদের সিবিআইয়ের হিয়ারিং হওয়ার কথা, আজকে সে বিজেপিতে জয়েন করেছে। এই কথা বলতে গেলে সবাই জানে বিজেপি ভারতের একটা ওয়াশিং মেশিন, অনেক কথা চলে আসি। আজকে পশ্চিমবাংলাকে নিয়ে যে কথাটা হচ্ছে, আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, আমি মোদির বাকি সমস্ত কথা ছেড়ে দিলাম। যদি একটা কথাতে আমরা কনসেন্ট্রেট করি যে ওরা চায় বিজেপির যে কর্মীরা মার খেয়েছে তাদের মার খাওয়ার বদলা নিতে, তাহলে আপনি বলুন 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সের পরে সিবিআই তদন্ত হওয়ার পরে একটা নাম দিন, একজন তৃণমূলের গুন্ডা মস্তান যে কিনা বিজেপি কর্মীকে খুন করার জন্য কি তার ঘর জ্বালানোর জন্য, তার হাত পা ভাঙার জন্য জেল কেটেছে, তার শাস্তি হয়েছে 5 বছরে। আপনি আমি একেবারে শতরূপের এই বক্তব্যের শেষ অংশটা ধরে আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাবো। আমি বলছি এই প্রশ্ন তো খুব আমি বলছি ভ্যালিড প্রশ্ন। সেটা হচ্ছে 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, তারপরে সেই সারদার দুর্নীতি থেকে শুরু করে একের পর এক দুর্নীতি যার তদন্ত কেন্দ্রের একের পর এক এজেন্সি করেছে, হিসেব হবে বলছেন, সেই হিসেব নেওয়ার পালা তো সেই 2013 সাল থেকে শুরু হয়েছে। এটা তো এবার ভোটের আগে রাজ্যবাসী জানতে চাইবে যে কটা দুর্নীতি তদন্তের হিসেব নিকে শেষ পর্যন্ত সামনে আনতে পেরেছে কেন্দ্রের এজেন্সি। না, রাজ্যবাসী জানতে চাইতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। আর সিবিআই বা ইডি তাদের, বিজেপি চাইছে কি, কেন্দ্রীয় সরকার চাইছে শেষ করি, সিবিআই বা ইডির তো উকিল হয়ে আমি এখানে আসিনি। আমি একজন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক, আমিও একাধিকবার। আপনি তো বিজেপির হয়ে এসেছেন, আপনারা চাইছেন কি? আমাকে বলতে না দিলে তো আমি বলবেন। আমি শুধু প্রশ্নটা করছি, আমাদেরকে তো প্রশ্ন করতে হবে। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা দিতে হবে তো, নাকি একখানি প্রশ্নটাই চলতে থাকবে? বলুন প্লিজ। সেটা হচ্ছে যে সিবিআই বা ইডি কে আরো অ্যাক্টিভ হতে হবে, এবং সিবিআই ইডি যে অনেক সময় কাজ ভুল করছে, ঠিক করছে না, সে নিয়ে বহুবার আমাদের বিরোধী দলনেতা তিনি কিন্তু কেন্দ্রের কাছে চিঠি লিখেছেন। তাই সিবিআই সব কাজকে সমর্থন করছে এটা বলার কোনো কারণ নেই, কিন্তু আমাদের বক্তব্য এখানে একদম পরিষ্কার। সেটা হচ্ছে সিবিআই বা ইডি কাজ করছে বা দেরি করছে সেটা যেরকম গুরুত্বপূর্ণ, ঘটনা যে ঘটেছে সেটা কি গুরুত্বপূর্ণ নয়? 2021 সালে যখন খেজুরিতে 60 বছরের মহিলা 18 বছরের ক্রিমিনালদের হাতে রেপ্ট হয় তার নাতির বয়সী, আবার পাশের গ্রামে 16 বছরের মহিলা 50 বছরের তৃণমূল গুন্ডাদের হাতে রেপ্ট হয়, তখন কিন্তু এই রাজ্যের একজন এই মহিলা মুখ্যমন্ত্রী বা একটা লোকও তার প্রতিবাদ করেনি। এবং জাস্ট একটা লাইনটা শেষ করি, তো এতক্ষণ যা সিপিএম এর নেতার মুখে শুনলাম, সিপিএম এর একটা নেতাও 2021 পোস্টপোল ভায়োলেন্সের বিরুদ্ধে একটা কথা বলেনি, আমাকে দেখিয়ে দেওয়া হোক। আচ্ছা, সহ্য করেছিল না? তার আগে আমি শেষ করি, আমি দুটো লাইনে শেষ করব। তার আগে নো ভোট টু বিজেপি ওয়ালারাও কোনো প্রতিবাদ করেনি, সিপিএম কোনো প্রতিবাদ করেনি। আমি প্রতিবাদ মিছিলের কথা ছেড়ে দিলাম, একটা প্রতিবাদ যদি আমাকে দেখিয়ে দেওয়া হয় যে হ্যাঁ রাস্তায় নেওয়া প্রতিবাদ, আমি কিন্তু আমি মেনে নিচ্ছি, আমার কথাটা ফেরত দিয়ে নিচ্ছি। বিমল শঙ্কর নন্দ যেটা বললেন, যেহেতু সিপিএম কোনো প্রতিবাদ করেনি সেহেতু ইডি সিবিআই তদন্তটা শেষ। ঠিক আছে, আমি একটা জিনিস পরিষ্কার বুঝলাম, এখানে বিমল বাবু বললেন যে সিবিআই বা ইডির নেগলিজেন্সি রয়েছে। আমি এইটা বুঝতে পারলাম না যে ইডি চালাচ্ছেন নির্মলা সীতারামন, ইকোনমিক অফেন্স,
সিবিআই এর মাথার উপর নরেন্দ্র মোদী, তাহলে নেগলিজেন্সের দায়টা কার? নির্মলা সীতারামনের না নরেন্দ্র মোদীর? ওনার বক্তব্যে বুঝলাম না। দ্বিতীয় কথা, পোস্ট পোল ভায়োলেন্স। আপনাদের মনে থাকবে অর্জুন চৌরাশিয়া বিজেপির উত্তর কলকাতার কর্মী ছিলেন, যিনি আত্মহত্যা করেছেন। অমিত শাহ এসে বললেন ওকে তৃণমূল খুন করে ঝুলিয়ে দিয়েছে, এবং এখানে পোস্টমর্টেম হবে না, অমিত শাহের কমান্ড হাসপাতালে পোস্টমর্টেম হলো। কি পাওয়া গেল? আত্মহত্যা করেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগেই বলে দিচ্ছেন তৃণমূল খুন করেছে। আর বিধানসভার ক্যান্ডিডেট বিমলবাবুও 2021-এ ক্যান্ডিডেট ছিলেন, অর্চনা মজুমদারও ক্যান্ডিডেট ছিলেন। উনি বিজেপির প্যাডে একজন বৃদ্ধা মারা গিয়েছিলেন, তার ছেলের সঙ্গে ঝামেলা, পারিবারিক ঝামেলা, উনি বিজেপির প্যাডে ডাক্তার হয়ে বিফোর পোস্টমর্টেম লিখে দিলেন ডায়েট ইনজুরি। এই যদি পোস্টপোল ভায়োলেন্সের নমুনা হয়, নন্দীগ্রামে নাতির পইতে খেতে গেছে বিজেপির মৃত্যু কর্মীদের যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক বা তৃণমূলের অর্থাৎ শাসক দলের রহস্য থেকে যায়, সত্যি সত্যি সেই সত্যটা উদ্ঘাটন হয় না। দেখুন এরই মধ্যে অর্থাৎ আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তৃণমূলকে উৎখাতের সুর আরো কয়েক গুণ চড়িয়েছেন নরেন্দ্র মোদী। বললেন তৃণমূল সরকারের যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মনীষীদের প্রসঙ্গ টেনেও পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কি বলেছেন? टीएमसी सरकार के जाने का काउंटडाउन शुरू हो चुका है। যে ওনার ডেলি প্যাসেঞ্জারই চলবে, ওনারা এখানেই থেকে যান এবং ইলেকশন অবধি সবটা করে আবার সুন্দর করে দিল্লি ফেরত চলে যান। সপ্তাহ পেরোলেই ঘোষণা হয়ে যাবে বিধানসভা ভোটের দিনক্ষণ। তার আগেই শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তৃণমূলকে উৎখাতের সুর আরো কয়েক গুণ চড়ালেন নরেন্দ্র মোদী। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुट चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। इसलिए बंगाल के हर कोने से आवाज उठ रही है, चाहे बीजेपी सरकार, चाहे बीजेपी सरकार, परिवर्तन की इस आंधी को अब निर्मम सरकार रोक नहीं पाएगी। ও লোকই দেখেনি পশ্চিমবাংলার। আজ তো আমিও তো আসছি না, বলছে ফাঁকা, কোনো গাড়ি ফাড়ি কিছুই নেই, বাস ফাস 2-4টে বাস গেছে। আমিও তো ফিরে আসছিলাম কলকাতা থেকে, না হুগলি ব্রিজের সব তো দেখা যাবে, কিছুই নেই তো। এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। এর আগে যতবার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রীর মুখে শোনা গেছে পরিবর্তনের ডাক। बंगाल की ऐतिहासिक धरती, ये ब्रिगेड परेड ग्राउंड का ऐतिहासिक मैदान और बांग्ला मानुष का ये ऐतिहासिक जनसैलाब, जहां जहां मेरी नजर पहुंच रही है, लोग ही लोग नजर आ रहे हैं। ये आपका उत्साह, ये आपका जोश बंगाल क्या सोच रहा है, बंगाल के मन में क्या चल रहा है, अगर किसी को देखना है तो जरा ये तस्वीर देख ले। পাল্টানো আপনাদের স্ট্র্যাটেজিকে দরকার। সবই তো আপনাদের আছে, ক্ষমতা আপনাদের আছে, টাকা আপনাদের আছে, কিন্তু মমতা আপনাদের নেই। 2021-এর বিধানসভা ভোটের আগেও মার্চ মাসে ব্রিগেডে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। 200 আসন জয়ের টার্গেট নিলেও 77-এই থামতে হয়েছিল বিজেপিকে। এবার কি হবে? অঙ্গ কলিঙ্গের মতোই বঙ্গ জয় করতে পারবেন নরেন্দ্র মোদী? অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর একগুচ্ছ অপরাধ বা দুর্নীতি রয়েছে, যার হিসেব নিকেশ করার দায়িত্ব খোদ আদালত তুলে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির উপরে। তার মধ্যে সারদা, নারদা, রোজ ভ্যালি, পোস্টপোল ভায়োলেন্স, কয়লা চুরি, রেশনে দুর্নীতি, চাকরি চুরি, পুরো দুর্নীতি, দীর্ঘ এই তালিকা। আমি বলছি সলিলা, এই যে প্রধানমন্ত্রী বলছেন যে
সবকা হিসাব হোক। আমি বলছি হিসাবটা শেষ পর্যন্ত হবে তো? 14 থেকে শুরু করে 26 12টা বছর পেরিয়ে গিয়েছে, তৃণমূলের আমল ধরলে সেটা 16 বছর হতে চলেছে। এই শেষ পর্যন্ত হিসাবটা হবে তো, নাকি সেই হিসাবটা পলিটিক্যাল স্লোগানের পার্ট হিসেবে থেকে যাবে? ওটা তো পার্ট হিসেবে থাকবে। তুমি বর্তমান পরিস্থিতিতে এসো, 2014-তে যাচ্ছ কেন? তুমি 2026-এ আসো না। আজকে সোনা পাপ্পু আজও অ্যারেস্ট হলো না। সে ইফতারের আয়োজন করছে, দুজন মন্ত্রীকে নেমন্তন্ন করেছে, মেয়রকে নেমন্তন্ন করেছে, বিধায়কদের নেমন্তন্ন করছে, সে অর্গানাইজ করছে, কার্ড চাপাচ্ছে। তুমি বলো জাফরাবাদে যে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে তার ছেলেকে ধরে কুপিয়ে মারলো, 2 ঘন্টা ধরে এনশিওর করলো যে মরল কিনা, তারপরে ওখান থেকে গেল। তুমি বলো ফারাক্কা রেবেলে মনিরুল ইসলাম যেভাবে ইনসাইট করলো, আজ পর্যন্ত কারোর ক্ষমতা হলো না এখানে এফআইআর করে। তুমি বলো বেলডাঙ্গার ঘটনা, বলো 30 ঘন্টা অ্যাটেস্টেড র্যাম্পেজ হলো, কোনো রিমেডি নেই। এনআইএ ইনভেস্টিগেশন নিল, এনআইএ কে রেস্টেন্ড করে দিল, এখন কেস ডায়েরি পর্যন্ত দেয়নি, তারপর হাইকোর্টের দ্বার ঘুরে তারপরে যেতে হচ্ছে। আজকে শশীপাজার বাড়িতে যে ঘটনা ঘটলো, ফ্র্যাঙ্কেনস্টাইন তো আপনি তৈরি করেছেন, রাজ্য প্রশাসন তৈরি করেছে, রাজ্য সরকার তৈরি করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছে। পুলিশের সেই ল্যাটিটিউড নেই, পুলিশের সেই রেস্টেন্ট, পুলিশ নিজেকে অ্যাসার্ট করতে পারছে না হাউ টু এস্টাবলিশ রুল অফ ল। আজ এখানে শাসকের আইন চলছে, পুলিশ ইজ অ্যাট এ মানে নট ইন এ মুড যে কি করব না করব, দিশেহারা। হ্যাঁ, কিন্তু সলিলদা, এই যে নরেন্দ্র মোদী বলছেন সবাইকে একেবারে চুনচুনকে হিসাব হবে, সেই হিসেবটা কি হবে? আমরা যেটা দেখতে পাইনি এত বছর ধরে, মানুষ কি সেই হিসেবটা পাবে? মানে শাসক দল, যেই শাসক দলই ক্ষমতায় থাকুক, তারা তো চায় দুর্নীতি না হোক, সুশাসন বজায় থাক, সবাই তো আইনের শাসন চায়, সেটা কি বজায় থাকবে? পাপিয়া প্রধানমন্ত্রী কোন কনটেক্সটে বলেছে, কি সম্পর্কে বলেছে, এটা উনিই ভালো বলতে পারবেন। আগে ক্ষমতায় আসুন, তারপর উনি কি করবেন না করবেন সেটা দেখা যাবে। কিন্তু যে ঘটনা ঘটে গেল আজকে, আসার জন্য উদ্গ্রীব প্রধানমন্ত্রী, আজকে মন্ত্রীর বাড়িতে যে অ্যাটাক হলো, জানতে চাইবো আজকে মন্ত্রীর বাড়িতে যে অ্যাটাক নাকি এতে শাসন করার অধিকার, সলিলদা যখন আপনি ছিলেন পুলিশ প্লিজ আমাকে বলতে দাও। আইসি 3 জেলা খুন হয়, তখন পুলিশের অ্যাক্টিভিটিটা কি ছিল সলিলদা? কোথায় খুন হয়েছিল? আইসি 3 জেলা কোথায় খুন হয়েছিল? 3 জেলা গঙ্গাধর ভট্টাচার্য, কোথায় খুন হয়েছিল? বিনোদ মেহতা, বিনোদ মেহতা যখন খুন হয়, আইসি 3 জেলা পুলিশের মোরালটা কোথায় ছিল? কোথায় খুন হয়েছিল? ডিসি পোর্ট বিনোদ মেহতা যখন খুন হয়, তখন পুলিশের মোরালটা না না তুমি বলো না, তখন পুলিশের মোরালটা কোথায় থাকে? পুলিশের মোরাল আমি বলছি সেই আমাকে ডিসি কোর্টে বারে ফিরে যেতে হয়, কিন্তু এই আমলে একটা কলেজের ইলেকশন করতে গিয়ে যখন পুলিশ খুন হয়ে যায়, এই রাজ্যে যখন শাসক দলের কাউন্সিলর খুন হয়ে যায়, এই রাজ্যে যখন শাসক দলের বিধায়ক খুন হয়ে যাচ্ছে, এই ধরনের যদি প্রশ্নগুলো এখানে না ওঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সেই হুলিগানসরা, সেই গুন্ডারা এতটা সাহস কি করে পায় যদি রুল অফ ল যথাযথ থাকে? অরূপদা, এই প্রশ্নটা তো উঠবে, আপনি বারে বিনোদ মেহতা চলে যেতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু গত 15 বছরে কি হয়েছে সেই হিসেব মানুষকে দিতে হবে, করতে হবে। আজকে শশীপাজার বাড়িতে যে ঘটনা ঘটেছে, আমি আপনার পিসিআর কে বলবো ভিডিও ফুটেজ দেখাবো, ভিডিও ফুটেজটা কারা উইদাউট প্রভোকেশনে এই অসম্মান করেছে, কোন রাজ্য থেকে গাড়ি এসেছে দেখেন, কোন রাজ্য থেকে বিহারের নাম্বার প্লেটওয়ালা গাড়ি এসেছে। গার্ডেন রিচের মনে করিয়ে দিই একটু, গার্ডেন রিচের মনে আছে? শশীবাজার বাড়িটা চিনে রেখেছে না? গার্ডেন রিচের ঘটনা কি মনে আছে? চিনে রেখেছে, নাকি আর বিস্তারিত মনে করতে হবে? ছবিটাও ভেঙেছে, ওটা যারা রিটালিয়েশন, তারাই বিদ্যাসাগরের মূর্তিটাও ভেঙেছিল, ওটা ইনসাইট করেছে, তারাই তো বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। সবাইকে থামালাম, অরূপ একদম নির্দিষ্টভাবে প্রশ্ন রয়েছে, এখন অবধি বের হয়েছে কি? এত তদন্ত হয়েছে, কারা ভেঙেছিল বিদ্যাসাগরের মূর্তি? এখন সামনে এসেছে লোকরা ভেঙেছিল, আমি বলে দিচ্ছি। ওই জন্য তো ওরা বিশ্ববিদ্যালয় আপনি যখন জানেন আপনি হাইকোর্টে পিটিশন করছেন না কেন? আপনি যখন এতটাই জানেন নইলে রিপোর্টটা তো লজিক বলে কেন? নইলে আরে রিপোর্টটা যারা করলো না কেন? তারা তো অমিত শাহ ঘিরানো হয়েছিল, ওখান থেকে লোকের মাথা ফাটাবে, ওনার বাড়ি থেকে ইট ছুড়বে, উনি মন্ত্রী হয়েছে, অবিলম্বে ওনাকে পদত্যাগ করা উচিত, ওনাকে গ্রেফতার করা উচিত, অ্যারেস্ট করা উচিত ওনাকে। উনি ইনসাইট করেছেন এই ভায়োলেন্স, ওনাকে অ্যারেস্ট করা উচিত। আরে এরা, আমি আবার বলছি বাপি, আমি একটা কথা বলছি, চুনচুনকে হিসাব নেবে সরকার, সেই ডেফিনেটলি আমরা নেব। তার আগে
পাবলিক এদের হিসাব নিয়ে নেবে। আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, পাবলিক এদের হিসাব নিয়ে নেবে, নির্বাচনে হারবে, পাবলিক হিসাব নিয়ে নেবে। একদম নির্দিষ্টভাবে প্রশ্ন, আজকে লালবাজারের থেকে মাত্র 2 কিলোমিটারের দূরে গিরিশ পার্ক, সেখানে দাঁড়িয়ে গোটা ঘটনাটা ঘটলো, পুলিশ কেন থামাতে পারলো না ঘটনাটা? পুলিশের কাছে কি কোনো খবর ছিল না? ইন্টেল ফেলিওর তাহলে? এটা তো বলতে হবে অরূপ। না না, আমি আবারও বলছি, আপনি যে ঘটনাটার কথা বলছি আমরা বারংবার করে, একটা মব যখন একটা জনসমাবেশে আসছে, এখন কতজন পুলিশ দেবে একটা থানার মধ্যে? এটা কি সম্ভব নাকি? এটা কি সম্ভব নাকি? আজকে শুনুন, আমরা আবার বলছি, এইটা ক্রিমিনালদের সামনে আত্মরক্ষা করেছে, প্রধানমন্ত্রী হয়ে 20টা 25টা লোকের স্পেসিফিক কথা বলছি, আমি আমার পরের প্রতিবেদনে যাব। একটা খুব স্পেসিফিক কথা বলছি, নরেন্দ্র মোদী এসে এক সেকেন্ড, নরেন্দ্র মোদী এসে ব্রিগেডে বলেছেন, কিন্তু এই রাজ্যে এখনো পর্যন্ত ল অ্যান্ড অর্ডারটা যিনি সামলান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। ফলে সেই রাজ্যে যদি খোদ মন্ত্রীর বাড়ি আক্রান্ত হয়, খেয়াল রাখতে হবে এটা অজিত পাজার একেবারে বাড়ি, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রী পরপর তারা হয়ে এসেছেন। তারা যদি সুরক্ষিত না থাকেন, সঙ্গত কারণে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবে। রাজ্যের মহিলা মন্ত্রী, তিনি তার বাড়িতে আক্রমণের ঘটনা ঘটছে। মহিলা সুরক্ষা নিয়ে ঘটনাচক্রে আজকে ব্রিগেডের মঞ্চ থেকে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি এইখানে সেই প্রসঙ্গটা দেখাতে চাইবো যে সন্দেশখালী আরজিকর প্রসঙ্গে কি বলেছেন, কিন্তু তার আগে এই প্রশ্নটা সলিলদা এইটা আসবে যে পুলিশ একেবারে যে নিরাপত্তার দায়িত্বটা নিশ্চিত করার এক এবং একমাত্র কর্তব্য ছিল পুলিশের, সেই পুলিশ এত বড় একটা ঘটনা কেন পুলিশ থাকা সত্ত্বেও রক্তাক্ত গিরিশ পার্কে আজকে আমাদের দেখতে হলো? শুভ্রজিৎ, তোমাকে আমি বলছি, এর জন্য শার্লক হোমসকে আসার দরকার নেই, কিরিটি রায়কেও আসতে হবে না। আমি বলছি যে ঘটনাটা ঘটেছে, তারা বাইরে থেকে বাসটা যাচ্ছিল, এটা পরিকল্পিতভাবে অর্গানাইজড ভাবে ওখানে অ্যাটাক করা হয়েছে। এবং খালি তাই না, সলিলদা বলেনি, তারপর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাছে আসবো। সলিলদা, আমরা সিসিটিভি, এই এবিপি মানন্দর সিসিটিভি যেখানটা দেখিয়েছে, সেখানে আমরা দেখেছি যে ওই বাসের উপর অ্যাটাক করা হয়েছে। না, ওনার বাড়িটা বলো, ওনার বাড়িটা বলো, তুমি মাননীয় মন্ত্রীর বাড়িটা বলো, মেইন রাস্তার ওপরে নয়। তারা কি করে জানলো? বাইরের লোক, উনি নিজে বলছেন মন্ত্রী যে আমি চিনি না ওদের, আমরা কেউ চিনতে পারিনি ওদের, তারা বাইরের লোক। তারা কি করে বাড়ি ফিক্স আপ করলো? ওটা একটা রিটালিয়েটেড অ্যাক্ট। এই যে সমাজ বিরোধীরা, আপনার হাতে তৈরি করা ফ্র্যাঙ্কেনস্টাইনেরা, এরা দেখবেন এরপরে দেখবেন এটা বুমেরাং হয়ে আসবে, এগুলো ব্যাকফায়ার করবে, একটার পর একটা উইথ দ্য প্যাসেজ অফ টাইম এরা ব্যাকফায়ার করবে, এবং তখন দেখবেন দৌড়ে পালাবার ক্ষমতা আপনাদের নেই। আজকে যদি এটা তদন্ত করা যায়, পরিষ্কার আমি বলছি, একটা নিরপেক্ষ ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে এসআইটি গঠন করো, এসআইটি গঠন করো। না না, ওসব বাজে কথা বলো না, না আমাকে রাখবে কেন? আই এম নট ইন সার্ভিস, আই এম নট ইন সার্ভিস। না তুমি কেন লঘু করে দিও না প্লিজ, ঘটনার গুরুত্বটা বুঝতে হবে। সলিলদা বলছেন একটু শেষ করতে দাও, আসবো তোমার কাছে, তখন তুমি ব্যাখ্যা করবে। না না, সলিলদা প্লিজ, ঘটনার গুরুত্ব আছে, এটা ঘটনা। ওনারা প্লিজ, ওনারা মহাজঙ্গল রাজ নাকি খতম করতে চাইছেন, ওনাদের শাসন আনতে চাইছেন, ওনারা সেই শাসনের পরিকল্পনা নমুনাই জানছেন, যেই শাসনে ওনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, মণিপুরের নিজের মুখ্যমন্ত্রী বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। তুমি বলবে, তোমার কাছে স্পেসিফিক ভাবে উত্তর চাইবো। সলিলদা আসবো, একজন মহিলা মন্ত্রী, সলিলদা আসছি, একদম একদম কাউকে ব্যক্তিগত আক্রমণ না। তোমাকে আমি থামাচ্ছি, প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে ওনার অভিজ্ঞতা, উনি বলছেন, উনি এই বিষয়ের গুরুত্বটা বোঝাচ্ছেন। প্লিজ না, তোমরাও তো বলছো, প্লিজ না, এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ না। আমি অরূপের কাছে আসবো। অরূপ, আজকে যে পুলিশ ব্যর্থ, আমি সবাইকে থামালাম, প্লিজ অরূপের কাছে আসবো। অরূপ, আজকে যে পুলিশ ব্যর্থ তুমি মানবে না? একজন মন্ত্রী, তিনি মহিলা মন্ত্রী, তিনি আক্রান্ত হচ্ছেন। একেবারেই তা নয়, একটা জিনিস বুঝতে হবে, ঘটনাটা কোনটা নয়, আক্রান্ত হয়েছেন তো আপনি বলবেন না, আমি বলবো। না অবশ্যই বলবে, বলতে এলাও করুন। না অবশ্যই বলবে। আজকে একটা অর্গানাইজড র্যালি ছিল,
সভা ছিল, সেই সভায় একটা লোক অর্গানাইজ ম্যানারে আসছে এবং সেখানে বেশ কিছু লোক এসছে, বাইরে থেকে ভাড়া করা হোক যাই হোক, না কেন থাকবে না, পুলিশকে তো সামগ্রিক, না না একটা জিনিস তো বুঝতে হবে, পুলিশ তো শুধু বউবাজার থানা এরিয়া থাকবে না, পুলিশ তো সারা কলকাতা মনিটরিং করবে, কারণ প্রধানমন্ত্রী আসছেন, তার সিকিউরিটি প্রটোকলে অনেক বিষয় থাকে, স্বাভাবিক ইন্টেলিজেন্সের এখানে সলিল দা প্লিজ, আপনার বলার সময় আপনি তো বলেছেন যেই অর্গানাইজ মব এখানে সকালবেলা, আমি আপনাকে বলছি সকাল 10টার সময়কার ফুটেজ দেখান, যারা বয়কট বিজেপি ফ্লেক্স ভাঙচুর করলো সেখান থেকে ঘটনার সূত্রপাত, তারপর আবার যখন ফ্লেক্স লাগানো হয় তখন সেই নিয়ে বচসা হয়, তার প্রেক্ষিতে ধাক্কাধাক্কি এবং শশীবাজার বাড়িতে আক্রমণ হয়েছে। আমি বলছি তখনও পর্যন্ত অরূপ চক্রবর্তীর রাজনৈতিক আক্রমণ, এক সেকেন্ড, রাজনৈতিক আক্রমণের উত্তর বিমল শঙ্কর নন্দ দেবেন, কিন্তু আমি বলছি আমাদের কাছে সাধারণ মানুষ হিসেবে, শহরবাসী হিসেবে এইটা উদ্বেগের যে রাজ্যের মন্ত্রী তার বাড়িতে হামলার ঘটনা ঘটছে, এটা কোনো প্রান্তিক এলাকায় ঘটনা ঘটছে না, এটা আমাদের রাজ্যের রাজধানীতে গিরিশ পার্কের বুকে ঘটনা ঘটছে। এবং আপনারা দেখবেন, আমি যখন পরবর্তীকালে প্রতিবেদনটা চালাবো, মন্ত্রীর কথায় বার্তায় কতটা তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এইটা বোঝা যাবে। এই রাজ্যের পুলিশ, এই শহরের কলকাতা পুলিশ যদি মন্ত্রীর সুরক্ষা নিশ্চিত করতে না পারে, আমাদের আশঙ্কিত হওয়াটা স্বাভাবিক। তাহলে আমাদের সুরক্ষা, বিশেষ করে এই ভোটের আবহে যেখানে ভোট মানে ভয়টা কার্যত সমার্থক হয়ে গেছে, পুলিশ কিভাবে সেটা সুনিশ্চিত করবে? বিমল শঙ্কর নন্দ। প্রথম কথা, মন্ত্রী নাটক করছেন, উনি আতঙ্কগ্রস্ত হওয়ার নাটক করছেন। হামলা তো ঘটেছে, তো ক্যামেরায় দেখা গেছে। আমি বলছি আজকে তোমাদের চ্যানেলে তোমরা দেখিয়েছো মেদিনীপুরের বেলদাতে যখন বাস আসছিল এমন ভেঙেছে, বাস ঘুরে চলে গেছে, বলো ওটাও হয়নি? আজকে সাঁকরাইলে, মেদিনীপুরের সাঁকরাইলে, ইতিহাসের প্রশ্ন হচ্ছে, সংস্কৃতি উত্তরটা দিতে দিন। হ্যাঁ বিমল দা, কন্টিনিউ। মেদিনীপুরের সাঁকরাইলে বাসকে যেভাবে ভেঙেছে, মানুষ আক্রান্ত হয়েছে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে আক্রান্ত হয়েছে, অর্থাৎ এরা ভয় পেয়ে গেছে, এত মানুষের স্বতঃস্ফূর্ত আগমন দেখে এরা ভয় পেয়ে গেছে যে এরা একদিন ক্ষমতা থেকে যাবে, তারপর এই মানুষের সামনে দাঁড়াতে হবে, হাত জোড় করে নতজানু হয়ে ক্ষমা চাইলেও মানুষ এই ক্রিমিনালদের ক্ষমা করবে না, সেই জন্য নাটক হয়েছে। আমার দুঃখের কথা, একজন শিক্ষিত মন্ত্রী তিনি এই নাটকের অংশ হয়ে গেলেন, একজন ডাক্তার তিনি এই নাটকের অংশ হলেন, তার ওখান থেকেই আক্রমণ হয়েছে বাসকে, মানুষ আত্মরক্ষা করেছে, তারপরে উনি নাটক, আমি আবার বলছি উনি নাটক করছেন, তার মতো শিক্ষিত মহিলার এটা শোভা পায় না। অত্যন্ত লজ্জা লাগছে আমার, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের শিক্ষিত লোকেদের কি হাল হয়েছে, তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আগামী দিনে মানুষের কাছে এদের এই জবাবটাও দিতে হবে, এই নাটকবাজির জবাবও দিতে হবে এদের। একদম অভিযোগ পাল্টা অভিযোগ আসছে, অবশ্যই তদন্তে স্পষ্ট হবে। দেখুন, প্রতি মুহূর্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মানে যে কথা একদম শুরুতে আমরা আলোচনা করছিলাম, আজকে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, সেখানে নরেন্দ্র মোদী একের পর এক ইস্যুতে, অনুপ্রবেশ ইস্যুতেও আক্রমণ সানিয়েছেন যে বাঙালি হিন্দুদের জেনে বুঝে সংখ্যালঘু করে দেয়া হচ্ছে। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ সানিয়ে কি বলেছেন? बंगाली हिंदुओं को जानबूझकर अल्पसंख्यक बनाया जा रहा है। আজকেও আপনি দাঁড়িয়ে ওখানে বাঙালি মাত্রই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া বলেছেন। ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের ভোটে বড় ইস্যু। নরেন্দ্র মোদী থেকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে এই শব্দ। শনিবার ব্রিগেডের সভা থেকেও ঝাঁঝালো আক্রমণ সারালেন প্রধানমন্ত্রী। घुसपैठियों की वजह से आज बंगाल की रोटी, बेटी, माटी, उस पर सबसे बड़ा खतरा आ गया है। ये लोग बंगाल के लोगों का रोजगार छीन रहे हैं। तुष्टीकरण का ऐसा खुला खेल, जब शरणार्थी हिंदुओं को नागरिकता देने की बात होती है तो पूरी टीएमसी उसका विरोध करती है। আজকেও আপনি দাঁড়িয়ে ওখানে বাঙালি মাত্রই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া বলেছেন। এই যে এসআইআর হলো, 63 লক্ষ নাম বাদ দিলেন, এই যে 63 লক্ষ নাম আপনারা বাদ দিলেন, আপনি বললেন অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া রোহিঙ্গায় বাংলা নাকি ঠিক করছে, 63 লাখ লোক বাদ দিলেন, এই 200 জন বিএলও মারা গেল, এদের মধ্যে কজন ঘুষপেটিয়া? মন্দির, মসজিদ, গীতা, কোরআন, রাম, হনুমান, হিন্দু, মুসলিম, জানি একসময় গোবলায় রাজনীতি হতো, তার এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে রমরমা। বিজেপি বনাম তৃণমূল, রামনবমী, হনুমান জয়ন্তী থেকে মহাকাল মন্দির, দুর্গা অঙ্গন, এই আবহে কৌশলে জনবিন্যাস পরিবর্তনের বিজেপির পুরনো ইস্যু ব্রিগেডের মাটি থেকে নতুন করে তুললেন নরেন্দ্র মোদী। वो हिंदुओं को तो अपनी वोट बैंक नहीं समझते,
उनसे उनके आपराधिक गिरोह नहीं बढ़ते, इसलिए ये लोग एसआईआर का भी विरोध करते हैं ताकि घुसपैठियों के नाम वोटर लिस्ट से हट न जाए, वोटर लिस्ट शुद्ध न हो जाए। और ये तो ऐसे लोग हैं जिनकी मृत्यु हो चुकी है, उनके भी नाम निकालने के लिए तैयार नहीं है। भाइयों बहनों, डेमोग्राफी के इस खतरनाक बदलाव ने आज बंगाल को असुरक्षित बना दिया है। 12 বছর ধরে তো বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব মোদী সরকারের, তো পাহারা দিচ্ছেন না কেন? কেন আন্তর্জাতিক বর্ডারটা পাহারা দিতে পারছেন না, অনুপ্রবেশ বন্ধ করতে পারছেন না? এটা তো প্রথম প্রশ্ন। অনুপ্রবেশ কথাটার অর্থই হচ্ছে বাইরের দেশ থেকে এই দেশে আসা লোকজন। তো এটা সম্পূর্ণ দায়িত্ব তো মোদী সরকারের, অমিত শাহের। তার মানে তো তারা অপদার্থ, তারা ফেল করেছে, এটাই বারবার বলছেন, নিজেদের ফেলিওরটাকে এইভাবে বলছেন। ভোট এলে অনুপ্রবেশ নিয়ে চর্চা চরমে ওঠে, ভোট হলেই অনেকটা ফিকে হয়ে যায়। এবার তা হবে না তো? অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট তৈরি করা যাবে তো? নানা মহলে প্রশ্ন এটাই। উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। একেবারে আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, অনুপ্রবেশ ইস্যু নিয়ে বারবার তর্জা চলতে থাকে, বিএসএফ এর দায়িত্ব না রাজ্যের দায়িত্ব, কিন্তু আসলে কি সমাধান করা হয়? দেখুন, অনুপ্রবেশের কথায় আসার আগে দীর্ঘক্ষণ অন্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাকে বলার সুযোগ দেননি। আমি সেটাকে নিয়ে দু লাইন বলতে চাই, কারণ আমি এখানে তৃণমূল আর বিজেপির মতামত শুনতে আসিনি, আমার পার্টির কথাটা আমি বলতে এসেছি। কথাটা হচ্ছে যে অরূপদা একটা কথা বলেন, শশীবাজার বাড়ির এই, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আলোচনা তো তাই জন্য, বলতে গেলে তো শুনতেও হবে। হ্যাঁ শুনেছি, কিন্তু তারপরে সেটাকে নিয়ে বলতে না দিয়ে পরের বিষয়ে প্রশ্ন করছেন, এটা দিস ইজ নট ফেয়ার। সেটা হচ্ছে যে অরূপদা শশীবাজার বাড়িতে হামলার প্রশ্নে একটা কথা বললেন, এবং হয়তো কথাটা ভুলও বলেননি, যে বিহারের নাম্বার প্লেট ছিল গাড়িতে, বিহার থেকে লোক এসে হচ্ছে শশীবাজার বাড়িতে হামলা করছে। ঠিক কথা। সুশান্ত ঘোষকে যারা গুলি করতে গেছিল, তৃণমূলের নেতাকে যে মারতে গেছিল, তারাও বিহার থেকেই এসেছিল। অতএব একটা জিনিস বোঝা যাচ্ছে, তৃণমূল আমলে বিহারের গুন্ডাদের বদ্ধভূমি হয়ে গেছে পশ্চিমবাংলাটা। তবে আমি একটা কথা এটা বলার পাশাপাশি আমি এই কথাটাও বলছি, শশীবাজার বাড়িতে হামলার দর্থহীন ভাষায় নিন্দা করছি আন্তরিকভাবে, এটা কোনো ব্যঙ্গ করছি না। শশীবাজার, তার হাজার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু একজন মানুষের বাড়িতে শুধুমাত্র সে থাকেন না, তার গোটা পরিবার থাকে, সব কিছু থাকে। কোনো বিরোধী দলের বা আমার পক্ষের হোক বিপক্ষে হোক, বাড়িতে হামলা করার এই জঘন্য কালচারের আমরা বিরোধী। বাট হ্যাভিং সেড দ্যাট, দুটো সেন্টেন্স খালি বলছি, এদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে ভাষণ দিয়ে বলেছিলেন, কোচবিহারে আপনাদের মনে আছে, প্রোগ্রাম ঘোষণা করেছিলেন যে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে এবার 100 দিনের কাজের জন্য অমুক তারিখে আমরা জমায়েত করব। পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠে তাকে সংশোধন করতে হয়েছিল যে না, আমরা বাড়ি কারো ঘেরাও করবো না, আমরা 100 মিটার অন্ততপক্ষে দূরত্ব রেখে করব। এটা তৃণমূলের রাজনৈতিক কল ছিল, লোকের বাড়ি ঘেরাও করো। কেন? বিরোধী যদি কেউ বিজেপির নেতা হয়, তার বাড়িতে তার পরিজন থাকে না, তার সন্তান থাকে না, বয়স্ক বাবা মা থাকে না, তার বাড়ি কেন ঘেরাও করা হবে? এবং অসংখ্য, আমি আমার নিজের কথা, আমি কোনো আলোচনা এসে নিজের কথা বলি না, কিন্তু আমি বলছি আমার বাড়ি দুবার হামলা হয়েছে। 2016 এবং 2021 ভোটে তৃণমূল জিতেছে বলে জয়ের আনন্দে আমার বাড়িতে হামলা হয়েছে। আমি এটা উদাহরণ হিসেবে বললাম, গোটা বাংলায় অসংখ্য বিরোধী দলের নেতা কর্মী জয়ের আনন্দে বলে তামান্নার কথা আগে বলতে তামান্নাকে খুন করা হয়েছে। সুতরাং আমি এইটা বলছি, ভালো হতো যদি এতদিন ধরে অন্যান্য বিরোধী দলের নেতাদের বাড়িতে, কর্মীদের বাড়িতে এই হামলার কালচারকে তৃণমূল নিন্দা করতো, তাহলে আরো আন্তরিকভাবে শশীবাজার বাড়িতে হামলাটা নিন্দা করা যেত। আমি এরকম ছেদ অজুহাত আমি দেবো না যে শশীবাজার বাড়ি থেকে প্রথমে ইট ছোড়া হয়েছিল, আমি এটা বিশ্বাস করি না। কোনো মানে কারণ তৃণমূলের যদি পরিকল্পনা থেকেও থাকে, বিজেপির মিছিলে হিট ছুড়বো, হ্যাঁ এক সেকেন্ড, বিজেপির মিছিলে হিট ছুড়বো, তা বলে কোনো মানে মন্ত্রীর বাড়ি থেকে সেটা করবে বলে আমার মনে হয় না। অন্য কোনো কর্মীর বাড়ি থেকে, পার্টি অফিস থেকে করতে পারে, এগুলো ছেদ অজুহাত। কিন্তু এই হামলা করাটা অত্যন্ত অন্যায় হয়েছে, কিন্তু তৃণমূলও যেটা করে বছরের পর বছর, সেটাও অন্যায়। অনুপ্রবেশী যে প্রশ্নটা করলেন, আমাকে দুটো সেন্টেন্স বলছি। প্রথম কথা, এত ঘটনা যতবার মোদিরা এই কথা বলবে, ততবার আমাদেরকে এই কথা বলতে হবে যে আলটিমেটলি সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের, আপনারা সীমান্ত পাহারা দিচ্ছেন না বলে ভারতে অনুপ্রবেশ হচ্ছে। এবং দ্বিতীয় কথা, তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই যে বারবার করে ডেমোগ্রাফিক চেঞ্জ বলে হিন্দুকে মুসলমানের ভয় দেখায় বিজেপি আর মোদির দল। 2021 সালে যে পপুলেশন কাস্ট সেন্সাস প্রকাশিত হওয়ার কথা ছিল, স্বাধীন ভারতে প্রত্যেক 10 বছর অন্তর হয়েছে, আপনারা করছেন না কেন? মোদী সরকার করছে না কেন? সত্যি যদি পপুলেশন কাস্ট সেন্সাস প্রকাশ করা হয়, তাহলে তো আমরা সত্যি দেখতে পাবো অ্যাকচুয়ালি কোনো ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে কিনা। আজ থেকে 10 বছর আগে কোথাও যদি হিন্দু 70% থেকে থাকে, আর সেটা 65% হয়ে গেছে কিনা, মুসলমানের পপুলেশন বাড়ছে কিনা। আপনার কেন্দ্রের সরকারের হাতে রিপোর্ট আছে, আপনারা রিপোর্টটাকে চেপে রেখেছেন আজকে 5 বছর ধরে, আপনারা প্রকাশ করছেন না রিপোর্টটাকে, এদিকে একটা কাল্পনিক ভয় তৈরি করছেন। এর কারণটা কি? সত্যি যদি পপুলেশন কাস্ট সেন্সাসের রিপোর্টে এমন কিছু থাকতো যা মোদির এই রাজনৈতিক বক্তব্যকে সমর্থন করছে, তাহলে কি রিপোর্টটা প্রকাশিত হতো না? এটা কি একটা 5 বছরের বাচ্চারা বুঝতে
বুঝতে অসুবিধা হচ্ছে যে রিপোর্টে আছে এক জিনিস, তাই সেই রিপোর্ট প্রকাশিত হচ্ছে না। মাঝখান থেকে দেশের প্রধানমন্ত্রী একটা অবান্তর ভারতের 18% মুসলমানের ভয়ে 82% হিন্দুকে দেখাচ্ছে। বেশ, আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। এই পর্বে একবারও রাজাগোপাল বাবু বলার সুযোগ পাননি। আমি বলছি রাজাগোপাল বাবু, এইটা আপনি নিশ্চয়ই মানবেন যে অনুপ্রবেশ রোখার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বিএসএফ এর, এ নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু সমানভাবে দায়িত্ব তো রাজ্য প্রশাসনেরও পড়ে। এই যৌথ দায়িত্বটা কি সঠিকভাবে পালিত হচ্ছে, নাকি ওই কাদা ছোড়াছড়ি করে আসলে অনুপ্রবেশ সমস্যার আশু কোনো সমাধান কোনো রাজনৈতিক দলই চায় না? আর এই যে এই কথাটা বারে বারে বলা হচ্ছে, অনুপ্রবেশ মুক্ত ভোটার তালিকার একটা অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে এসআইআর করা, সেই এসআইআর এর সেই উদ্দেশ্য শেষমেশ সাধিত হবে তো? শুভ্রজিৎ, একটু বলি, অতক্ষণ বসেছিলাম বলে যে ঘটনা ঘটলো উত্তেজনা তো প্রধানমন্ত্রী বক্তব্যে দেখা গেছে, আমাদের এখানে উত্তেজনা চলে এসছে। তবে চুন চুন করে বক্তব্যটা কিন্তু প্রধানমন্ত্রী এর আগে বলেছেন। ওনার বালাকোট অভিযানের সময় আমার পরিষ্কার মনে আছে উনি বলেছেন বদলা যখন নিতে হবে, মানে মেজার রিটালিয়েশন। আমার বক্তব্যটা শুনে আমি যে বক্তব্য বলতে চাইছি, মেজার রিটালিয়েশন অর্থাৎ মানে পাকিস্তানের ব্যাপারে উনি বলেছেন মেজার রিটালিয়েশন। আমরা বালাকোট দেখেছি, আমরা অপারেশন সিন্ধু, মেজার রিটালিয়েশন মানে রিটালিয়েশন মানে এই নয়, একেবারে মেজার। এটা কিন্তু উনি কিন্তু বলেছেন চুন চুন করে। সুতরাং এই আজকে যখন এটা বলেছেন, দেখুন মানে প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তৃতা আমরা যেহেতু শুনি, এই ধরনের বক্তব্য উনি কোনো যেহেতু দেননি, স্বাভাবিকভাবেই পুরো বক্তব্যের মানে অধিকাংশটাই ছিল পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, তৃণমূল কেন্দ্রিক, দুর্নীতি কেন্দ্রিক, এটা পুরোটাই ছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কী ধরনের ভাবনা চিন্তা করছেন। এর আগে 2021-এর আগে যখন এসেছেন বা অন্য সময় যখন এসেছেন, এই ধরনের বক্তৃতা উনি দেননি। অর্থাৎ ডিটারমিনেশনটা অ্যাট দ্য টপ লেভেল কোন জায়গায় আছে এটা কিন্তু ভেবে রাখা দরকার, যে সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। এবং উনি যেটা বলছেন, আমি যেটা বুঝেছি যে দায়িত্বগুলো সেটা হচ্ছে সরকার পরিবর্তনের পরে কি করা যাবে, মানে কেন্দ্র খুব একটা কিছু করার নেই। কেননা আমাদের যে সরকার, যেখানে যে একটা কোঅপারেটিভ ফেডারেলিজম আছে, কিছু দায়িত্ব রাজ্যগুলোর উপরে থেকে যায়। এই যেটা আপনি করলেন বর্ডারের ব্যাপারটা, বর্ডারের যে ব্যাপারটা সেটা তো আমরা জানি পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল আছে যেটা মানে বর্ডার নেই, এবং তাকে যদি কেউ ঢুকে পড়ে, এই নয় বর্ডার সিকিউরিটি ফোর্সে তো দায়িত্ব খালি 50 কিলো, তারপরে যদি কেউ দেখা যায় সে দেশের সিটিজেন না হয়তো ঢুকে পড়েছে, যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্স তাকে ধরেনি, রাজ্য পুলিশও তাকে ছেড়ে দেবে, এইরকম কিন্তু কোথাও আমাদের বলা নেই। তার কিন্তু রাজ্য পুলিশেরও দায়িত্ব রয়ে গেছে, কিন্তু কোথাও তারা করেনি। তা একবার বিএসএফ ছেড়ে দিয়েছে মানে সে এখন দেশের সিটিজেন হয়ে গেছে, একে কার্ড দিয়ে দাও, হ্যান্ড দিয়ে দাও, তাকে বলো ভাই আমি আমার পার্টির হয়ে ভোটটা দিই, এই ব্যবস্থার কিন্তু করা হয়েছে। অর্থাৎ এই যে দেখুন ঘুষপেটিয়ে ব্যাপারটা কি মানে আমি ঠিক জানি না, যারা ব্যাপারটা হচ্ছে যে বাইরে থেকে এসেছেন বিদেশি, তাদের কোনোভাবেই সংবিধান অনুযায়ী 324 ধারা অনুযায়ী কোনোভাবেই তাদের ভোটাধিকার করে দেওয়ার ভোটের অধিকার নেই। এরা সব দিয়ে এসছে, সব পার্টিরা জ্ঞান করে গেছে, সব পার্টি জ্ঞান করে গেছে, কেননা এদের দিয়ে ভোট দিয়েছে, এদের কার্ড দিয়েছে বলে আমাদের ভোট দিয়ে দাও, মানে জ্ঞান করেছে। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ, যাদের চাকরি নষ্ট হয়েছে। আজকের যারা ক্ষমতায় নেই তারা তো ঠিক আছে, এনজয় করছে, নানান ধরনের বিদ্রুপের এনজয়মেন্ট তাদের মধ্যে আছে, ঠিক আছে, হ্যাঁ প্রচুর ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহে সব দেশকেই। এমনকি ট্রাম্পের মতো আমেরিকা, যারা এত অঢেল তাদের সম্পদ, তারাও বুঝতে পারছে যে আর সম্ভব নয় এইভাবে অন্য দেশের লোককে আমাদের দেশে আশ্রয় দেবো। সুতরাং তারাও কিন্তু ভাবনা চিন্তা করছে, ব্যবস্থার কথা বলছে। এইগুলো যদি কেউ বলে তার মানে সে কিন্তু অপরাধ করছে তা কিন্তু না, এটাই কিন্তু রিয়ালিটি। আপনি যদি দেখেন সারা ইউরোপ জুড়ে এমন কোনো দেশ নেই যারা কিন্তু এই যে অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলছে না। অনুপ্রবেশের বিরুদ্ধে একটা কিন্তু ধারণা চেতনা তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু রিফ্লেকশন ঘটছে কিন্তু নির্বাচন। এই যদি কেউ ভাবেন না রিফ্লেকশন ঘটছে না, তা কিন্তু সম্পূর্ণ। কিন্তু প্রশ্নটা বারবার এখানে থেকে যাচ্ছে যে রক্ষা কেন যাচ্ছে না। হ্যাঁ, আমি একদম অরূপ তোমার কাছেই আসবো। অরূপ, তার সঙ্গে আসার আগে আমি শুধু একটা কথা জুড়ে দিতে চাইবো, যে এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে তোমরা বারবার বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলো যে বিএসএফ দায়ী এর জন্য, কিন্তু আমি বলছি মনে করিয়ে দিই একটু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025-এর একেবারে শুরুতে বলেছিলেন, সরাসরি তারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন যে বিএসএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে তারই পুলিশ প্রশাসন এ রাজ্যে লোক ঢোকাতে সহায়ক হচ্ছে।
কেন পুলিশ প্রশাসন তার কাজটা করছে না? মুখ্যমন্ত্রী বলেছেন। আমি পাপিয়া বুঝলাম যে প্রচন্ড অনুপ্রবেশ হয়েছে, জনবিন্যাস বদলে গেছে, যদিও সেন্সাস আমাদের করার কথা নয়, যাদের করার কথা তারা করেননি, সেই প্রসঙ্গ আলাদা। কিন্তু আমি ধরলাম যে জনবিন্যাস পুরো বদলে গেছে, প্রচুর অনুপ্রবেশ হয়েছে এবং এসআইআর করা হয়েছে অনুপ্রবেশকারী আইডেন্টিফাই করার জন্য। তো এসআইআর এর যে 58 লক্ষের নাম বেরোলো, কটা রোহিঙ্গা আইডেন্টিফাইড হলো পাপিয়া? এখন অব্দি সংখ্যাটা শূন্য। এবার ছেড়ে দাও কাট্টু, এবার হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি 1,36,00,000, সেখান থেকে আন্ডার অ্যাডজুডিকেশন হলো 60 লক্ষ। যেই 60 লক্ষে মাথায় রাখতে হবে এই 60 লক্ষ কিন্তু ম্যাপড, অর্থাৎ এই 60 লক্ষ মানুষের হয় নিজের নাম রয়েছে 2002 সালের তালিকায়, অথবা বাবা মায়ের নাম প্রজেনি ম্যাপিংয়ে 2002 সালের তালিকা রয়েছে, অর্থাৎ এরা কেউ রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী নয়। এরা কেন বাদ যাচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন হচ্ছে, তার কারণ অনুপ্রবেশ নয়, তার কারণ বিজেপি চাইছে যে পার্টিকুলারলি এই সেগমেন্টটা বাদ যাক। এবং মাথায় রাখতে হবে যে 60 লক্ষ বাদ যাচ্ছে তার মধ্যে 40 লক্ষ শুধু 6টা জেলা থেকে, যেই জেলায় একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মাইনরিটি পপুলেশন রয়েছে। টার্গেট করে বেছে বেছে একটা নির্দিষ্ট শ্রেণীকে বাদ দেওয়ার লক্ষ্যে এই অসভ্য প্রক্রিয়া, যেটাকে ভোট চুরি ছাড়া আর কিছু নয়। আজকে দিনের আলোর মতো পরিষ্কার। আর একটু আগে সিপিএম এর প্রতিনিধি বলছিলেন যে হত্যা কি হুমকি ঠুমকি হামলা টামলা, সিপিএম এর আমল থেকে ধোয়া তুলসী পাতা ছিল, ওখানে হামলা টামলা কিছু হতো না, ওখানে ডাইরেক্ট সাদা থান যেত, নইলে বেনা চাপড়ায় কঙ্কাল হয়ে শুয়ে থাকতো সুশান্ত ঘোষ। একদম একদম, অবশ্যই হামলার প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে অনুপ্রবেশ ইস্যু নিয়ে বিমলদার রিয়াকশন নেব। আচ্ছা, একটু আগে তুমি শিক্ষামন্ত্রী একটা বক্তব্য শোনালে, আমি হিন্দি বিরাট বলতে পারি তা নয়, কিন্তু হিন্দি সবই বুঝতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে কোথায় বললেন যে গোটা বাঙালি অনুপ্রবেশকারী? রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি আবার একেবারে অশিক্ষিত ব্যক্তি তো বলবো না, কলকাতায় একটি নামকরা কলেজে বাংলার অধ্যাপক ছিলেন, তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এসে সব বাঙালিকে অনুপ্রবেশকারী বলে চলে গেলেন। আমি একটু আগে বলছিলাম না যে শিক্ষিত মানুষগুলো এই দলটা ঢুকে গিয়ে কি ধরনের আচরণ করে সেটা এনাদের দেখলে বোঝা যায়। শিক্ষা দীক্ষাগুলো শুধু জলাঞ্জলি দেয়নি, দলের এই অদ্ভুত সব কাণ্ড কারখানার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করছে, নিজেদের লজ্জিত করছে। আপনি গোমূত্র খেয়ে করোনা সারাতে চান, তা আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো অধ্যাপক ছিলেন, আপনার শিক্ষা পাণ্ডিত্যকে তো আমরা সম্মান করি। আপনি কি করে গোমূত্র খাইয়ে করোনা সারাতে চান? একই লজিকে তো আপনাকে এগুলো ব্যক্তিগত, আপনাকে শ্রদ্ধা করে বলছি, আপনি সেই দলকে সমর্থন করেন যারা গোমূত্র দিয়ে করোনা সারাতে চান। আপনি আপনার কথা বলেছেন, এবার কাউন্টার আর্গুমেন্টটা শুনতে হবে। আমি তৃণমূলের কাছ থেকে আমি অরূপ চক্রবর্তীকে থামালাম। বিমলদা প্লিজ, বিমলদা কন্টিনিউ করুন। আক্রমণটাও আশা করি না। না ব্যক্তিগত আক্রমণ নয় এটা। আমি আপনাকে কথা বলার সময় কথা বলাটাও এক ধরনের অসভ্যতা। আমি কথা কারোর সময় কথা বলি না। আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কোথায় এসে বলে গেলেন সব বাঙালি অনুপ্রবেশকারী। আমি আবার বলছি, তৃণমূলের সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বইছে আজকের জনসমাগম দেখে। এত আতঙ্কগ্রস্ত করা সত্ত্বেও মানুষ কিন্তু আজকে ব্রিগেডে এসছে, এইটা ভয় পাচ্ছে, যার জন্য এরকম ভুল বকা শুরু করেছে। আমার বক্তব্য অনুপ্রবেশ নিয়ে আজকে তো চর্চা হচ্ছে না। অনুপ্রবেশ নিয়ে আমার প্রশ্ন, 2005 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন লোকসভায় একমাত্র বিরোধী নেত্রী ছিলেন তৃণমূলের, একতলা কাগজ ছুঁড়ে মেরেছিলেন, বলেছেন 1.5 কোটি অনুপ্রবেশকারী রয়েছে ভোটার তালিকায়, সিপিএম তাদের ভোটার তালিকায় ঢুকিয়েছে, আমাকে বলতে দেওয়া হচ্ছে না, আমি চললাম। পদত্যাগের নাটক করে উনি বেরিয়ে এসেছেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তখন কাগজ ছোড়ার কথা বলছেন, কারণ পরের দিন আমাদের শেষ করতে একটা লাইন, সোমনাথ চ্যাটার্জি বলেছিলেন এইভাবে পদত্যাগ হয় না, আপনি আসুন নিজে পদত্যাগ করে যান, যাননি, অর্থাৎ পদত্যাগের নাটক ছিল। এটা নিয়ে তার আগেও চর্চা হয়েছে, বক্তব্য আছে, ইন্দ্রজিৎ গুপ্তর বক্তব্য আছে, আমি গেলাম না। আমি শুধু তৃণমূলের বর্তমান নেত্রী এবং যিনি মুখ্যমন্ত্রী তার 2005 সালের কাগজ ছোড়ার সেই সময়ের কথা বলছেন যখন আপনাদের দলের একেবারে শরিক ছিলেন। আমি শুধু বলছি আজকেও তৃণমূল কংগ্রেস কিভাবে বাধা দিচ্ছে সেই প্রসঙ্গ আজকে নরেন্দ্র মোদী তুলেছেন এবং সেই কাগজ ছোড়ার কথা এবারেও তিনি বলেছেন সংসদে। কিন্তু আমি বলছি অত্যন্ত সিরিয়াসলি সেটা শতরূপ, এই যে অনুপ্রবেশ নিয়ে এতটা সিরিয়াস অন্তত বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্বের, এর আগে অমিত শাহ এসে বলে গেছেন যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী বদল করার জন্য 26-এর নির্বাচন নয়, অনুপ্রবেশ মুক্ত একটা রাজ্য তারা এখানে করতে চান। বলছি কতটা সিরিয়াস বিজেপি এই অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে তোমার মনে হচ্ছে? দেখুন, অরূপদা যে প্রশ্নটা করলো বিমলবাবুকে, 2005-এ বিমলবাবু কোন পার্টি করতেন, উনি কোন পার্টি করতেন আমি জানি না, কিন্তু 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি জোট করতেন। এবার কথাটা হচ্ছে, দেখুন একটা কথা বলছি এখানে, বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবাংলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ হবে, মানে ধরে নিচ্ছি তখন বিএসএফ সীমান্ত
পাহারা দেবে, কেউ আর অনুপ্রবেশ করতে পারবে না। এই মুহূর্তে কি সিভিক ভলেন্টিয়াররা সীমান্ত পাহারা দিচ্ছে? বলছি বিজেপি, ওরা যদি বলে যে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে ভালো করে স্কুল কলেজ তৈরি করবে, সরকারি আরও কলকারখানা তৈরি করবে, তার একটা মাথামুন্ডু আছে কথাটার। বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশ বন্ধ হবে, তৃণমূল ক্ষমতায় আছে বলে অনুপ্রবেশ হচ্ছে, এই কথাটা বললে মানে পাগল বা উন্মাদ ছাড়া কেউ এই কথাটা বলে? ক্ষমতায় যেই থাক না কেন বর্ডার তো পাহারা দিচ্ছে অমিত শাহ মন্ত্রকের সৈন্যবাহিনী। এবং আমি একটা কথা বলছি, এখানে রাজাগোপাল বাবুর মতো একজন পণ্ডিত মানুষের সাথে সত্যি এটাকে, আমি জাস্ট কথাটা শেষ করে নি কাইন্ডলি, এটাকে নিয়ে আলোচনা যদি একটা বড় পরিসরে করতে পারতাম ভালো হতো। তবে আমি খালি একটা কথা ওনার সাথে আমি ডিফার বা আমি যোগ করছি বা ওনাকে বলছি, তা হচ্ছে ডেফিনেটলি রাজ্যের পুলিশের একটা ভূমিকা আছে, কিন্তু অনুপ্রবেশকে ঠেকানো বা তাদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে বিএসএফ এর যদি ভূমিকা থাকে 70%, রাজ্যের পুলিশের বড়জোর 30% রয়েছে, তার বেশি নয়। এবং তার পাশাপাশি এটাও ঘটনা, আমাদের লড়াইটা কোথায়? একদিকে যেন ইউরোপের রিফিউজি ক্রাইসিস সবকিছু নিয়ে উনি বললেন, কিন্তু যে রাজনীতির ফলে দেশে দেশে মানুষকে উদ্বাস্তু হতে হয়, যে ধরনের রাজনীতির ফলে মানুষকে অনাহুত অনুপ্রবেশকারী হতে হয় অন্য দেশে, আমাদের লড়াই তো সেই রাজনীতির বিরুদ্ধে। যে রাজনীতির জন্য একটা সময় ইহুদিদেরকে জার্মানি ছাড়তে হয়েছিল, একটা সময় হিন্দুদেরকে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান ছাড়তে হয়েছিল, আজকে যদি ভারতে বিজেপি আরএসএস একই রাজনীতি করে ভারতবাসীকে আজকে অনুপ্রবেশকারী হওয়ার দিকে বা উদ্বাস্তু হওয়ার দিকে ঠেলে দেয়, আমরা তো সেটাকেও সমর্থন করতে পারি না। বারবার প্রশ্নটা তো এখানে থাকে যে অবৈধ অনুপ্রবেশ রুখতে হবে পুলিশ প্রশাসনকে এবং বিএসএফ কে, এবং তা নিয়ে চাপানোতর চলতেই থাকে। আসলে কি অনুপ্রবেশ রোখা সম্ভব হয়? একজন সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে তো আমরা সেটাই চাইবো যে অবৈধ অনুপ্রবেশ বন্ধ হোক। দেখুন, যখন আইনের প্রসঙ্গ উঠে এলো, এই আলোচনাতে ঘুরে ফিরে বারবার করে আজকে উঠে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, সেটা হলো গিরিশ পার্কে যে হামলার ঘটনা ঘটেছে। ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভার ঠিক কয়েক ঘন্টা আগে একেবারে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠল গিরিশ পার্ক চত্বর। খোদ রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ব্রিগেডে আসছেন তার কিছুক্ষণ আগে হামলার অভিযোগ উঠেছে। ঈদ বৃষ্টিতে জানলার কাঁচ ভেঙেছে, দরজায় ভাঙচুর হয়েছে, মন্ত্রী নিজে সেটা দেখাচ্ছে। মন্ত্রীর অভিযোগ, বিহার ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসেছে বিজেপি। মন্ত্রীর বাড়ির সামনে থেকে ইট ছোড়া হয়েছিল, পাল্টা দাবি করেছেন সজল ঘোষ। ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। আপনার বাড়ির সামনে থেকে লাগাতার ইট মারা হয়েছে। নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিনই তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গিরিশ পার্ক। রক্ত ঝরল, দফায় দফায় ইট বৃষ্টি হলো, মারধর থেকে বাস গাড়ি ভাঙচুর, বাদ গেল না কিছুই। বাসে প্রচন্ড ইট ছুটছিল, আমরা শুয়ে পড়তে বাধ্য হয়েছি, আমার পায়ে লেগেছে ইট। একটা বাসের মধ্যে ইট আছে, কাচের বোতল আছে, তাহলে ওরা এই মুহূর্তে এত ভুরি ভুরি ইট পাচ্ছে কোথা থেকে? রক্তাক্ত হলো বিজেপি তৃণমূল দুপক্ষই। প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা পুরো ইকুইপড, প্রত্যেকেরই ফুটেজ আছে। चुन चुन के पता हम ही लगेगा मोदी जी, थोड़ा रहेंगे ना, इलेक्शन का दिन, रिजल्ट का दिन, वो दिन रहेंगे थोड़ा कलकत्ता में। প্রধানমন্ত্রীর বিমান তখনও কলকাতার মাটি ছোঁয়নি। তার আগে দলে দলে বিজেপি কর্মীরা বাসে গাড়িতে করে ব্রিগেডে যাচ্ছিলেন। সেই সময় বেলা 1:45 নাগাদ গিরিশ পার্ক মোড়ের সামনে বিবেকানন্দ রোডে সিগন্যালে দাঁড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থক বোঝাই বাস ও একাধিক গাড়ি। সেই সময় তৃণমূলের ফ্লেক্স ছেনার অভিযোগকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের বচসা বেঁধে যায়। ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা যাচ্ছে কয়েকজন তৃণমূলের লাগানো বয়কট বিজেপি লেখা ফ্লেক্স ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে বিজেপির পতাকা রয়েছে। এই ঘটনা কয়েক মিনিটের মধ্যেই দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। মুহূর্তে যা করায় ইট বৃষ্টিতে। তৃণমূলের অভিযোগ, মন্ত্রী শশী পাঁচার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে ব্রিগেডে আসা বিজেপি কর্মীরা। এখানে আমরা দেখছি পরিস্থিতি, এই শশীবাজার বাড়ির মধ্যেই রীতিমতো মারামারি হচ্ছে, ইট ছোড়াছুড়ি হচ্ছে, বড় বড় ইট ছোড়া হচ্ছে বাড়ির দিকে। গুন্ডাও নয়, এরা মার্ডারার, এরা খুনি। দেখুন না বিহার ঝাড়খণ্ড কোথা থেকে নিয়ে আসছে,
এরা বাংলাকে দখল করবে, খুন করে, মার্ডার অফ ডেমোক্রেসি। মন্ত্রীর বাড়িতে তো নিশ্চয়ই সিসিটিভি হবে। মন্ত্রী শশী পাজা মহাশয়কে আমার আবেদন, সেই সিসিটিভি শুরু থেকে টাইম দিয়ে আপনারা মানুষের সামনে তুলে ধরুন। আপনার বাড়ি সংলগ্ন এলাকা থেকে, আপনার বাড়ির সামনে থেকে লাগাতার ইট মারা হয়েছে। পুলিশ কোথায় ছিল? সেন্ট্রাল ফোর্স তো ডিপ্লয়েড আছে, তাকে নামানো হয়নি কেন? একটি ভিডিও দেখে বিজেপি দাবি করেছে তাদের বাসের উপর হামলা হয়েছে। এখানে বাসের উপর, আমাদের বাসের উপর অ্যাটাক করা হয়েছে। এই ছেলেগুলো যে বাসে বিজেপির কর্মী সমর্থককে আনা হচ্ছিল, সেই বাস কিন্তু ভাঙচুর করেছে। সমস্ত প্ররোচনা মমতা ব্যানার্জি যেটা দিয়েছিলেন গত কয়েকদিন আগে, যে আমরা 1 সেকেন্ডে শেষ করে দেবো, এটা তার রিয়াকশন। দেশের প্রধানমন্ত্রী না কেবল ওদের প্রধানমন্ত্রী, আপনি নাকি হিসেব নেবেন বলছেন। আজকে সেই হিসেবে নিদর্শন, মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। ইটের আঘাতে আহত হন বউবাজার থানার ওসি সহ একাধিক পুলিশ কর্মী। উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও। কোন রকম ঝামেলা যদি হওয়ার চক্রান্ত আগে থেকে হয়ে থাকে, তাহলে সে খবরও পুলিশের কাছে থাকার কথা। যদি না থাকে, তাহলে পুলিশের এটা ইন্টেলিজেন্স ফেলিওর। যখন উভয় পক্ষে সংঘর্ষ হচ্ছে, তখনও পুলিশ তাদের যে ভূমিকা পালন করা উচিত ছিল সেটা করেনি। এটা খুবই নিন্দনীয়। এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আবির দত্ত, হিন্দল দে ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সলিল ভট্টাচার্যের কাছে যাব, কিন্তু শুরুতে আমি এটা বলে দিই, দেখুন বিজেপি প্রথমে হামলা চালিয়েছে নাকি তৃণমূল প্রথমে হামলা চালিয়েছে, তার রিটালিয়েশনে এই ঘটনা ঘটেছে, এটা আমার কাছে প্রায়োরিটি নয়। আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কলকাতার মতন শহরে, রাজ্যের রাজধানীতে, গিরিশ পার্কের মতন জায়গায় যে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে সেটা অজিত পাজার বাড়ি। সেখানে রাজ্যের মন্ত্রী তিনি বলছেন তিনি আক্রান্ত হয়েছেন, ছবিতেও দেখতে পাচ্ছেন যে বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এরপরে আমি বলছি যে কথা, আমার কাছে এই তথ্য নেই, ব্রাত্য বসু এই কথাটা বলছিলেন যে স্বাধীন ভারতে এরকম ঘটনা ঘটেনি যে কোনো মন্ত্রীর বাড়িতে এরকম করে হামলার ঘটনা ঘটলো। এইটা কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দেয় না? পুলিশ তাহলে কি করছিল? এরপরে উঠবে না পুলিশের এক্সপার্টাইজ নিয়ে প্রশ্ন? দেখো, এটা গ্রস ফেইলিওর। একটা ইন্টেলিজেন্স কলকাতা পুলিশের আছে, স্পেশাল ব্রাঞ্চ, এদের কাজই হচ্ছে টু কালেক্ট ইন্টেলিজেন্স, টু কালেক্ট ইনপুটস। যদি এই ঘটনাটা পরিকল্পিতভাবে হয়ে থাকে বা এটা স্পোরেডিকও যদি হয়ে থাকে, তাহলে ইন্টেলিজেন্সের কাছে সে খবর থাকবে। যখন এই খবরটা ছিল না এবং স্ক্যান্টি নাম্বার অফ পুলিশ ফোর্স ওখানে ডেপুটেড ছিল, যার জন্য ওখানে যে অফিসার ইনচার্জ বউবাজার একজন ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিক সে আহত হয় এবং পুলিশ আরও কিছু পুলিশের লোক আহত হয়। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশকে তার কাজ করতে দেয়া হয় না। পুলিশ নিজেকে অ্যাসার্ট করতে আজকে পারছে না। পুলিশের উচ্চপদস্থ অফিসাররা অ্যাট দ্য গান পয়েন্ট, ওপর থেকে কি আদেশ আসবে তারপরে তাদের ওয়েট করতে হবে, তারপরে তারা ওখানে অ্যাক্ট করবে। সেন্ট্রাল ফোর্স, দেখো আজকে প্রধানমন্ত্রীর এইরকম একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা, এক্সপেকটেশন যে ইন্টেলিজেন্স ইনপুট এটাও থাকে, কত এক্সপেকটেশন অফ গ্যাদারিংস, তার উপর নির্ভর করে ডিপ্লয়মেন্ট অফ পুলিশ ফোর্স। এবং সবচাইতে আশ্চর্যের ঘটনা, 48,000, এখন তো তোমার ধরো 24,000 সেন্ট্রাল ফোর্স আছে স্টেট গভর্নমেন্টের হাতে। এই যেমন স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হলো না। ওখানে যদি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হতো, প্রায়র ইন্টেলিজেন্স কালেক্টেড হতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলোকে অ্যাভয়েড করা যায়। এবং এই সমস্ত দুষ্কৃতিকারী যারা আছে, যারা এখানের আছে, বা যদি বাসের থেকেও যারা করে থাকে, এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ট্যাঞ্জিবল অ্যাকশন নেওয়া হয়নি। তার জন্য আমি বারবার বলছি, এই রাজ্য সরকারের নিজের হাতে তৈরি করা ফ্র্যাঙ্কেনস্টাইন আজকে ওনাকে ডোবাবে। রাজ্য প্রশাসন ফেল করেছে টু কম্বাট উইথ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যাট গিরিশ পার্ক এরিয়া, ম্যাসিভ হয়েছে। এবং যার জন্য দেখো সিইও আজকে রিপোর্ট তলব করেছে সিপির কাছ থেকে। এই ঘটনা খালি এখানেই থামবে বলে আমার মনে হয় না। একটা নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে ইমিডিয়েটলি এটাকে যদি ইনভেস্টিগেট না করানো হয়
এবং একটা 4-5 সদস্যের একটা টিম করে আপনি আলাদা করে নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কেন বলছেন? পুলিশের তদন্তে ভরসা নেই আপনার? না, নেই তো, কারণ পুলিশ তো নিজেকে অ্যাসার্ট করতে পারছে না। এমন একটা তদন্তকারী সংস্থাকে দিতে হবে, সেটা রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকারই হোক, যারাই হোক, তারা নিরপেক্ষভাবে তদন্ত করুন। কথা বলছেন, সেখানে বলে দিই কেন্দ্রীয় বাহিনীর প্রায় 30 কোম্পানি থাকার কথা কলকাতায় এই মুহূর্তে। হ্যাঁ, সেটাই তো বলছি, তাদের ডিপ্লয় করা হলো না, ইন্টেনশনালি করানো হলো না। কারণ এত লোকের গ্যাদারিং হবে, সেটা কি এই ইন্টেলিজেন্সটা কি ছিল না? স্পেশাল ব্রাঞ্চের কাজটাই তো এই গ্রস ফেইলিওর অন দি পার্ট অফ দ্য স্পেশাল ব্রাঞ্চ। অরূপের কাছে আসবো। অরূপ, যেখানে আজকে সলিলদা বলছেন এটা তো হওয়ারই ছিল, এইরকম দেখো একেবারে মানে খুব বেশি দূর যেতে হবে না, হাওড়ার ঘটনা, রাস্তায় গুলি করলো, প্রমোটারকে একের পর এক গুলি চালিয়ে খুন করে দিল সেই দুষ্কৃতীকে, দেখা যাচ্ছে বিধায়কের বাইকে। সেটা অবশ্যই সেই প্রশ্নটা উঠবে, কারণ আইন শৃঙ্খলার প্রসঙ্গ যখন উঠবে। আমি বলছি এই ঘটনা মানে এটা তো হওয়ারই ছিল, যেটা সলিলদা বলছেন যে একেবারে দুষ্কৃতীরা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক এটা নয়, আমাদের আতঙ্কের জায়গাটা, উদ্বেগের জায়গাটা সাধারণ মানুষ হিসেবে এটাই যে দুষ্কৃতী দমন পুলিশ করতে পারছে না কেন? লালবাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, সেখানে একের পর এক এই ঘটনা হয়ে যাচ্ছে। না, এর আগে আমরা তো দেখলাম কিছুদিন আগে, আপনারা দেখেছেন ওই বাংলাদেশে হাদি খুনের যারা হত্যাকারী, এই যে ঘুষপেটিয়া বলছে না, তারা ঢুকেছিল মেঘালয় দিয়ে ঢুকে পশ্চিমবঙ্গে আসতে গেলে তাকে ত্রিপুরা অথবা আসাম দিয়ে আসতে হয়। ডাবল ইঞ্জিনের রাজ্য দিয়ে আসার সময় তারা ধরতে পারে না, ধরে পশ্চিমবঙ্গ পুলিশের এসআইটি। সুতরাং পশ্চিমবঙ্গ পুলিশ ব্যর্থ করে, সলিলদার হয়তো আত্মশ্লাঘা হতে পারে, উনি এখন ফোর্স থেকে রিটায়ার করেছেন, ফোর্সকে বদনাম করে ওনার আত্মশ্লাঘা হতে পারে, তাতে বাস্তবটা বদলায় না। দ্বিতীয়ত, আজকের যে ঘটনা মাথায় রাখতে হবে, রাজ্যে এসছেন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা যেরকম এসপিজির দায়িত্বে, সাথে সাথে রাজ্য পুলিশের একটা বড় সেকশন, বড় ফোর্সকে সেখানে ডিপ্লয়েড থাকতে হয়, কারণ এই রকম ভিভিআইপি মুভমেন্ট হলে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা অর্গানাইজ মব, এবং যেই মবের একটা বিরাট অংশ বাইরের রাজ্য থেকে আসা, বারংবার করে আমরা দেখছি, আমরা তো বলছি, প্রমাণ সহ বলছি। না, সেটা কে ধরবে অরূপ? না, আমি আবারও বলছি, এই ধরনের লুম্পেন মবকে অর্গানাইজ করে আপনি যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করেন, একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখুন, কোনো উদ্দেশ্য প্রণোদিত না, আমি বলছি অরূপদা কনসার্ন একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে আমাদের রাজ্যের মন্ত্রী, তিনি যদি এই শহরে সুরক্ষিত না হয়, সাধারণ নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি সবার এই আশঙ্কাটা হওয়া স্বাভাবিক, যে মন্ত্রী বাড়ি যদি আক্রান্ত হয়, আমার আপনার বাড়ি যে কোনো সময় হতে পারবে। এই হুলিগানরা তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমার কিচ্ছু যায় আসে না। এরা এত দাপট দেখাতে সাহস পাচ্ছে কি করে? এইটা কনসার্নের জায়গা। শুনতে হবে তো, উত্তরটা নিতে হবে। আমরা এটাই বলতে চাইছি, এই জন্যই বিজেপি কেন ভয়ঙ্কর, যারা নিজেরা যে রাজ্য শাসন করে সেখানে মুখ্যমন্ত্রী বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। অরূপ, বারবার এই প্রশ্নটা উঠবে যে পুলিশ তাহলে কি করছে? আরে বাবা, বলতে দিতে হবে তো। মাঝখানে আপনার আরেকজন সঞ্চালক বলবে তাহলে তৃণমূলের প্রতিনিধি রেখেছেন, এবিপি আনন্দ যদি তৃণমূলের প্রতিনিধি হতে চায় আমাদের আপত্তি নেই, আমরা খুশি হব। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যেইখানে এই বিজেপি এই ধরনের ভ্যান্ডালিজম করবে, যেইখানে বিজেপি ক্ষমতা বৃদ্ধি করবে, সেইখানে এই ধরনের অসভ্যতাম হবে। তার জন্য সবার আগে বিজেপির ক্ষমতাটাকে কমাতে হবে। না, পুলিশ প্রতি মানুষ পিছনে পুলিশ ফোর্স অ্যাপ্লাই করবে নাকি? এটা কি সম্ভব নাকি? যেখানে রাজ্যের মধ্যে প্রধানমন্ত্রী উপস্থিত, তার নিরাপত্তায় পুলিশ থাকবে না? তার রাস্তায় কর্ডনের মধ্যে পুলিশ থাকবে না? একটা বউবাজার থানার পুলিশের ক্ষমতা কতজন, যেখানে এই ধরনের হাজার হাজার মব অসভ্যতম করবার জন্য অর্গানাইজ করা হচ্ছে, যেখানে হাজার হাজার মবকে অর্গানাইজ করা হচ্ছে। আমরা স্পেসিফিক ভাবে বলছি, এই ক্রিমিনাল রাজকে খতম করবে বাংলার মানুষ। 2026-এ বিজেপির হাত থেকে বিরোধী দল হওয়ার মর্যাদা আচ্ছা, খতম করবে বাংলার মানুষ, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ ফাইল দিয়ে পুলিশ ঘরে গিয়ে আশ্রয় নেবে। লালবাজার যদি গোটা বিষয়টা কন্ট্রোল করতে না পারবে, কোন পুলিশ পারবে আমার জানা নেই। বিশ্বনাথ দা, দেখো, মানে রাজ্যের বেশ কয়েক জায়গায় আজকে কিন্তু হামলা হয়েছে, বেশ কয়েক জায়গায় কিন্তু যারা ব্রিগেডে আসছিলেন তাদের উপর আক্রমণ হয়েছে। সেগুলো পলিটিক্যাল আক্রমণ, সেগুলো আমি জানি, সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু কলকাতার যে ঘটনাটা ঘটেছে, আমাদের রাজনীতিতে এখন প্রতিনিয়ত নির্মাণ হয়, ফলে আমি মনে করি যে এই পুরো প্রকল্পটা একটা নির্মাণ, অর্থাৎ এই আক্রমণ, প্রতি আক্রমণ যাই হোক না কেন, এটা, এবং এটাও আমি সতর্কের সাথে একমত যে মন্ত্রীর বাড়ির থেকে হয়েছে আমি বিশ্বাস করি না, হয়তো আশপাশ থেকে, এলাকা থেকে হয়েছে, সেই সম্ভাবনাই প্রবল। কিন্তু এর পেছনে একটা ছক আছে। ছকটা কি? যে প্রধানমন্ত্রী কলকাতা ঢোকার আগে যদি এই হামলা এবং করা যায়, তার কাউন্টার একটা হামলা হবে, কারণ অর্গানাইজ ফোর্স বিজেপিরও আছে। বিজেপি আজকে কাউন্টারটা দিয়েছে, নর্মালি অন্যদিন মার খায়, আজকে উল্টোটাও করেছে, যেহেতু একসাথে ছিল। ফলে এই এন্টার স্টোরিটা পেছনে কিন্তু একটা পলিটিক্যাল ডিজাইন আছে, যে
মানে প্রধানমন্ত্রী প্রচারে যাতে পুরোপুরি না ব্যবহার করতে পারে, প্রধানমন্ত্রীর প্রচারটাই যাতে সেন্ট্রাল প্রচার না হয়, সেই কারণে পলিটিক্যাল একটা নির্মাণ বা ন্যারেটিভ তৈরি করবার জন্যই কিন্তু এই হামলা প্রথমে, আর তারপরে বিজেপির কাউন্টার হামলাটা হয়েছে। ফলে এটার পেছনে কিন্তু আমি তোমায় বলছি এখন রাজনীতিতে প্রতিনিয়ত নির্মাণ হচ্ছে। ফলে প্রধানমন্ত্রীর প্রচার, প্রধানমন্ত্রীর সভা, সেইখান থেকে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে। এর মধ্যে আমার সামান্যতম আমার অন্ততপক্ষে সংশয়ের কোনো জায়গা নেই, কারণ রাজনীতি কিভাবে নির্মাণ বিনির্মাণ প্রতিনিয়ত হচ্ছে এবং কিভাবে ড্রয়িং রুমে এগুলো সাজানো হচ্ছে, তারপরে সেটা অ্যাকশনে যাচ্ছে, সেটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। ফলে এখানে কাজটা পুলিশ প্রশাসনের কাছেও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ যেখানে প্রতিনিয়ত কৃত্রিম ভাবে ঘটনা ঘটানোর জন্য মানে পরিকল্পনা তৈরি করা হচ্ছে, ফলে সেখানে পুলিশকে আন্দাজ করে সেগুলোকে প্রিভেন্ট করাও সত্যি কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু দিনের শেষে রাজনীতি জিতছে, আমাদের ল অ্যান্ড অর্ডার হাঁটছে, আমাদের স্বাভাবিক যে মানে ডেমোক্রেটিক পরিসর তার পরাজয় কিন্তু ঘটছে। বেশ, আমি এখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, আমি সদরূপ তোমার কাছেও আসবো, কিন্তু আমি বলছি এই ছকের কথা বলছিলেন বিশ্বনাথ চক্রবর্তী, দেখুন ছক আছে নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে আমরা জানি না। আমি আবার বলছি আমাদের উদ্বেগটা হচ্ছে ছকটা যদি কোনো ছক থেকে থাকে সেই ছকটা শেষ পর্যন্ত এক্সিকিউট করতে সক্ষম হচ্ছে তারা। এই ছকটা ভাঙার কাজ হচ্ছে পুলিশের, পুলিশ শেষ পর্যন্ত সেটা করতে পারছে না, যেইটা সাধারণ নাগরিক হিসাবে আমাদের কাছে অত্যন্ত কনসার্নের জায়গা। কিন্তু আমি এইখানে দেখাতে চাইবো ঘটনাটা এক ঝলকে আপনাদের সামনে রাখবো। এই গোটা ঘটনার পেছনে বিজেপির যারা রয়েছে তাদেরকে ধর্ষক, তাদেরকে গুন্ডা, তাদেরকে খুনি বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী। দেখুন একবার। এই মুহূর্তে আতঙ্ক রয়েছে রণক্ষেত্র চেহারা কলকাতায়, এবং দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি পাথর ছোড়াছুড়ি চলছে। বিজেপির সমর্থকদের সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মধ্যে কিন্তু গন্ডগোল। এখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা জানাচ্ছেন তাদের উপরে হামলা চালানো হয়েছে এবং পুলিশ সামনে দাঁড়িয়ে রয়েছে। গিরিশ পার্কে রণক্ষেত্র চেহারা আমরা দেখতে পাচ্ছি। বিজেপি কর্মীরা আপন মনে বাস নিয়ে যাচ্ছে, আমাদের উপরে অতর্ক আক্রমণ হয়েছে, কারুর মাথা পেটেছে, কোনো মহিলা হাসপাতালে ভর্তি। কোথা থেকে আসছিলেন? আমরা সোদপুর। পুলিশ প্রতিবাদ করছে, আপনি সামনে মারামারি হচ্ছে, পুলিশের সামনে মারামারি হচ্ছে। আমাদের স্থানে আমরা ব্রিগেড যাচ্ছি, আমাদের হামলা হয়েছে, আমাদের উপরে পাথর ছোড়া হয়েছে। দেখা যাচ্ছে এখনো পর্যন্ত একের পর এক পাথর। তৃণমূলের ছেলে ইতিমধ্যে দেখা যাচ্ছে আহত হয়েছেন বেশ কয়েকজন। একজনকে আমরা দেখছি সম্পূর্ণভাবে আহত হয়েছেন, ওরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। একদিকে প্রধানমন্ত্রীর সভা, ব্রিগেড সমাবেশে এই ধরনের ছবি কলকাতা শহরে হয়েছিল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ। পুলিশ আহত হয়েছে। দেখতে পাচ্ছ ওসি বউবাজার তিনি কিন্তু আহত হয়েছেন। বাপ্পাদিত্য লস্কর, তার কিন্তু ইট তার কাঁধে এসে লেগেছে, তিনি রীতিমতো শুয়ে পড়ছেন, পুলিশ কর্মীরা উদ্ধার করছেন। এবং তোমাকে বলে রাখি যে একের পর এক ইট পাটকেল যেভাবে ছোড়া হচ্ছিল, সেই ইটের আঘাতে আক্রান্ত পুলিশ কর্মী এভাবেই কিন্তু মন্ত্রীর বাড়িতে হামলা করেছে, একটা রানিং বাসে দিয়েছে, আমাদের 4 জনকে ইনজুর করেছে, ওরা হসপিটালে অ্যাডমিট। পাথর ছোড়াছুড়ি হচ্ছে, বোতল ছোড়াছুড়ি হচ্ছে, সেজন্য পাথর ছোড়াছুড়ির ভয় কিন্তু সাধারণ মানুষজন যারা কোনো নির্বাচনের সঙ্গে যুক্ত নয়, শুধু ভোট দেওয়া ছাড়া, তারা কিন্তু রীতিমতো ভয়ে ভেতরে ঢুকে গিয়েছেন। একাধিক গাড়িতে ভাঙচুর হয়েছে, একাধিক গাড়িতে মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে। ওরা আজকে প্রি প্ল্যান আসছে, প্রত্যেকটা বাসের মধ্যে ইট আছে, কাচের বোতল আছে, তাহলে ওরা এই মুহূর্তে এত ভুরি ইট পাচ্ছে কোথা থেকে? আমি ম্যাডামের পার্সোনাল স্টাফ, আমি ম্যাডামের বাড়িতেই ছিলাম। হঠাৎ করে বিজেপির ছেলেরা আমাদের ম্যাডামের বাড়িতে পাথর ছোড়ে, আমরা বাইরে গিয়ে যখন আটকাট করার চেষ্টা করি, ওরা আরো দলবল মিলে আমাদেরকে মারতে আসে। পুলিশ চড় ছিল, পুলিশকেও মেরেছে, পুলিশকে বাঁচাতে গিয়ে আমরা আরো মার খাই। ছেলেরা বাইরে যাবি না, আমি শুধু প্রেসকে নিয়ে বাইরে যাব, সরে যাও। এই মুহূর্তে শশী পাজার তিনি একেবারে বাড়ির বাইরে বেরোচ্ছেন। তিনি তৃণমূলের কর্মীদেরকে বলছেন যে তারা যে র্যাফের ফোর্স এসে পৌঁছেছে, সেই র্যাফের ফোর্স এসে পৌঁছে শশী পাজার বাড়ির বাইরে তিনি বেরোচ্ছেন। বহিরাগতরা আজকে আমাদের এই রাস্তার উপরে বাড়ি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলকাতা ক্রিকেট যাওয়ার পথে তারা আমাদের বাড়ি, বিজেপি গুন্ডারা, মার্ডারার, তারা খুনি
আক্রমণ করেছে। যে বাসে বিজেপির কর্মী সমর্থককে আনা হচ্ছিল সেই বাস কিন্তু ভাঙচুর করেছে। তার ড্রাইভারের সাথে কথা বলবো। কি क्या हुआ था, कौन ये अटैक? इधर का आदमी का, इधर का। आप पार्टी का हम नहीं बोल सकेंगे कि इधर का आया 10-12 ठो आया। अब कौन पार्टी का है नहीं है, आया हम पर यहाँ रोका, गाड़ी पर मारा, कांच तोड़ने लगा, उसके बाद मेरे को मारा। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তা অবরোধ করেছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখানোর চেষ্টা করবে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিআরইউপি থেকে লোক এসছে, সন্ধ্যে 6টার পর চলে যাবে, 7টার পর আমরা রাস্তায় নামবো। ছবিটা যেখানে আমাদের এইটা দেখতে হচ্ছে যে বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর তিনি আক্রান্ত হয়ে একেবারে লুটিয়ে পড়ছেন, এইটা তো কোনো প্রশাসনের পক্ষে কোনো সুখকর ঘটনা হতে পারে না। এইটা সাধারণ মানুষ হিসেবে আমাদেরও যথেষ্ট উদ্বিগ্ন করে যে যারা আমাদের নিরাপত্তা দেবেন তারা যদি এভাবে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তাহলে আমাদের সুরক্ষা সুনিশ্চিত করবে কে? এর মধ্যে বিমলদা, যে অভিযোগটা আপনি শুনলেন যে রাজ্যের মন্ত্রী করছেন, এক তো হচ্ছে পুলিশকে আক্রান্ত করা বা তার বাড়িতে হামলা চালানো, এটা যারা করেছে আপনার দলের মদতপুষ্ট গুন্ডা তারা। আমি একটা কথা বলি, একটু আগে বিশ্বনাথ চক্রবর্তী যা যা বলেছে তার সেই শব্দগুলো থেকে একটা শব্দ শুধু নিচ্ছে, সেটা হচ্ছে ডিজাইন। ডেফিনেটলি এই ঘটনা ঘটানোর ক্ষেত্রে একটা ডিজাইন ছিল। ডিজাইন হচ্ছে ওখানে যিনি মাননীয় মন্ত্রী, ওনার অবস্থা এত খারাপ, পরের নির্বাচনে উনি থার্ড হতে পারেন, ফলে ওনাকে নিজেকে জাহির করার একটা প্রয়োজন আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এত বড় সভা দেখে ভোরকে গিয়ে হামলা হয়েছে, যে ঘটনা ঘটেছে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ শুরু করেছে। আমার 2009-10 সালের কথা মনে পড়ছে, সিপিএম এর সঙ্গে কোনো গোলমাল হলে যতটা না তৃণমূল প্রতিরোধ করতো, সাধারণ মানুষ হয়তো দোকান দিয়েছে সে গিয়ে ঝামেলা শুরু করতে, বলে এদের মেরে তারা। ফলে আজকে কিন্তু এই দলটার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে। এই দলের যে কি হাল হবে সেটা আমি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি। থার্ড হচ্ছে যে এই যে এসআইটি গঠনের কথা একটু আগে সলিলদা বললেন, এসআইটি তো গঠন করবেন, তারপর কি হবে? একটা এনআইএ গঠন করেছে, এনআইএ এর হাতে কেস ডায়েরি দেওয়া হয় না। একটা ইডি এলো তদন্ত করতে, রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির হাত থেকে ফাইল নিয়ে চলে গেলেন। এই যদি রাজ্যের হাল হয় তাহলে এই রাজ্যে তদন্ত কি করে হবে? আর শেষ কথা বলি, লাস্ট কথা, বিহার এবং ঝাড়খণ্ডের লোকগুলো মনে হয় গায়ে স্ট্যাম্প মারা ছিল, মন্ত্রী সঙ্গে সঙ্গে দেখে নিলেন। বিহারের মুখ্যমন্ত্রী কিছু বলবেন না, তবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বিরক্ত হবেন এনডিএ জোট ভাঙলো বলে। কারণ এর আগে একজন পরিযায়ী শ্রমিকের দুর্ভাগ্যজনক আত্মহত্যাকে এরা মৃত্যু বলে চালিয়েছিলেন। ঝাড়খণ্ড পুলিশ ঠিক তার 3 দিন পরে পোস্টমর্টেম করে একেবারে বলেছিল যে মিথ্যে কথা ওনারা বলেছেন, ও আত্মহত্যা করেছে। ফলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবারে এদের সঙ্গে থাকবে কিনা সন্দেহ। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, একদম মানে আমরা দেখো একেবারে প্রথম থেকেই বলে এসেছি আমরা আইনের ভরসা রাখি, মানে সেটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক, পুলিশের উপরে ভরসা থাকে। কিন্তু পুলিশ চাইলে পারে না এমনটা তো নয়, কিন্তু বারবার দুষ্কৃতী দমনে পুলিশ ব্যর্থ হয়। কেন পুলিশ পারছে এই ছবিটা দেখা যাচ্ছে না? দেখুন, একটা কথা বলি, নগর পুরীলে দেবালয় এড়ায় না। একটা কথা সুব্রত খুব আক্ষেপের সাথে বলছেন এবং স্বাভাবিক এটা, যে অজিত পাজার বাড়ি, সেই বাড়িতে আজকে হামলা হচ্ছে। ডেফিনেট অজিত পাজা অত্যন্ত শ্রদ্ধেয় নেতা ছিলেন, আমাদের রাজ্যের রাজনীতির আজ তিনি প্রয়াত, তার বাড়িতে হামলা হচ্ছে, দেখতে খুব খারাপ লাগে। কিন্তু আমি আপনাদেরকে মনে করি, আপনারা এবিপি খবরটা ব্রেক করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে তৃণমূলের তোলাবাজি করতে গেছিল, তখন তার বাড়ি বলছে হ্যাঁ যে এটা নেতাজির বাড়ি, সুভাষচন্দ্র বোসের বাড়ি বলে সুভাষদাকে ডাকুন। আমি বলছি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি যদি তৃণমূলের তোলাবাজির হাত থেকে না বাঁচে তাহলে অজিত পাজার বাড়িও বাঁচবে না। নগর পুরীলে দেবালয় এড়ায় না। এবার আমি একটা কথা বলছি, আমি যারা আমাকে এতটুকু চেনেন তারা জানেন আমি বারবার করে নিন্দা করছি শশী পাজার বাড়ি থেকে হামলাটা হওয়ার। শশী পাজা আমার রাজনৈতিক বিরোধী হতে পারেন, কিন্তু অত্যন্ত ভদ্র। কয়েকদিন আগে ওনার সাথে একটা জায়গায় দেখা হলো, অত্যন্ত ভদ্র মানুষ। আমার খুব খারাপ লাগলো ওনাকে এবং ওনার পরিবারকে এইভাবে আক্রান্ত হতে দেখে। কিন্তু আমি বলছি, উনি রাজ্যের একজন মন্ত্রী বলে ওই ঘটনাটা ঘটার পরে পুলিশ চলে এসেছে। আপনারা দেখাচ্ছিলেন যে পুলিশ বাড়ির ভেতর থেকে মবকে ঠেকানোর চেষ্টা করছে। র্যাফ চলে এসেছিলেন। শশী পাজা বলছেন যে মিডিয়াকে নিয়ে আমি বাইরে বেরোবো, র্যাফের লোকেরা ওনাকে ঘিরে রয়েছে। কিন্তু যখন রাজ্যে কোনো বিরোধী নেতার বাড়িতে, কোনো বিরোধী দলের কর্মীর বাড়িতে হামলা হয় তখন তো চেয়েও পুলিশকে পাওয়া যায় না। আপনি বিরোধী নেতা ছেড়ে দিন, হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে যখন হামলাটা হচ্ছিল, আজকে শশী পাজার বাড়িতে দুটো ইট পড়াতে পুলিশ চলে গেল, হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়ি থেকে বারবার করে বলার পরে তো পুলিশ গেল না, তারা তো মারা গেল, খুন হয়ে গেল। তো তারা কালিয়াগঞ্জে আপনাদেরকে মনে করাই, রাজবংশী যে ছেলেটাকে মেরে ফেললো, পুলিশ তার পরিবারের কাছে গেছিলাম, তার পরিবার বলছে প্রথমে পুলিশ গুলি করলো ছেলেটাকে কোনো কারণ ছাড়া।
কিন্তু গুলি খেয়েও ছেলেটা বেঁচে ছিল, হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেত। পুলিশের পায়ে পড়ে লোক, যে পুলিশ গুলিটা করেছে তার বাড়ির লোক অসহায়ের মতো সেই পুলিশদেরই পায়ে পড়ে বলছে দয়া করে আপনাদের গাড়িতে করে ছেলেটাকে হাসপাতালে নিয়ে চলুন। হাসপাতালে না নিয়ে গিয়ে পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে গেল, ওই কাঁধে করে ছেলেটাকে নিয়ে যেতে গিয়ে, টোটোয় করে নিয়ে যেতে গিয়ে ছেলেটা রাস্তায় মারা গেল। আমি বলছি এইটা তো পশ্চিমবাংলার বাস্তবতা। আজকে শশীবাজার বাড়িকে পাহারা দেওয়ার জন্য যে পুলিশ পৌঁছে যায়, সেই পুলিশ তো তৃণমূলের হাত থেকে, অন্য বিরোধী দলের কর্মীদের কি সাধারণ মানুষের বাড়িকে পাহারা দেয় না? কিন্তু এই কালচারটাকে আমরা নিন্দা করছি। দেখুন, আমি একটা জায়গাতে বাকিদের সবার সাথে পুরোটা একমত নই। আমরা ডেফিনেটলি এখানে পুলিশের ব্যর্থতা নিয়ে দুটো কথা বলতে পারি, বলা প্রয়োজন। কিন্তু এটা ঘটনা, যেদিন একটা দলের এত বড় একটা সমাবেশ থাকে, তার শয়ে শয়ে হাজারে হাজারে কর্মী বাসে করে যাচ্ছে, সেই মবকে কন্ট্রোল করার জন্য প্রতিটা পাড়ার মোড়ে 500 করে পুলিশ দাঁড় করিয়ে রাখাটা সত্যিই সম্ভব না। তাই তাদের নেতাদেরকেও দায়িত্বশীল হতে হবে যেন এই ধরনের ঘটনা না ঘটে। তেমন আবার পশ্চিমবাংলার মধ্যে এই রাজনৈতিক কালচারটাকে বন্ধ করতে হবে। তখন অরূপদা খোঁচা দেওয়ার জন্য বললো সুশান্ত ঘোষের ওই কঙ্কাল কাণ্ড, হ্যাঁ, তো তারও তো তৃণমূল 2011 থেকে 2026 পর্যন্ত তদন্ত করলো। যখন আমি 30 সেকেন্ড সারদা নিয়ে নারদা নিয়ে তৃণমূল বলে তদন্ত শেষ হলো না, কারো শাস্তি হলো না, তার মানে প্রমাণ হয়ে যায় যে এই অপরাধগুলো ঘটেনি। তো ভাই, এই তদন্ত আপনারা করছেন। সুশান্ত ঘোষকে তো জেল খাটিয়ে নিয়েছিলেন, তারপর আজকে 15 বছর ধরে গড়বেতা, ছোট আঙারিয়া এই তদন্তগুলোকে শেষ করতে, ওই কঙ্কাল কাণ্ড তদন্ত শেষ করতে পারলেন না কেন? তাই এই সমস্ত কুযুক্তি দিয়ে কিন্তু এই বাস্তবতাটাকে অস্বীকার করা যাবে না যে পশ্চিমবাংলায় রাজনৈতিক দলের নেতাদের বাড়ি টার্গেট করার কালচারটা বন্ধ হওয়া উচিত। সেটা তৃণমূল নেতাদের বাড়িও টার্গেট হওয়া উচিত নয়, তৃণমূল বিরোধী দলের নেতাদের বাড়িও টার্গেট হওয়া উচিত নয়। আমি এখানে রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। আমি বলছি, আমি শতরূপের সঙ্গে এটা সম্পূর্ণ একমত। একই কথা কিছুক্ষণ আগে অরূপ চক্রবর্তীও বলছিল যে মোড়ে মোড়ে পুলিশ দেওয়া সম্ভব নয়, ব্যক্তি পিছু পুলিশ দেওয়া সম্ভব নয়। একদম 100% ঠিক। কিন্তু সাধারণ পারসেপশনটা কি তৈরি হচ্ছে যে আমার এই রাজ্যে আমার মন্ত্রী যিনি, তিনি তো পশ্চিমবঙ্গের মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, তার বাড়ি সুরক্ষিত না যদি হয়, তাহলে এই দুষ্কৃতীদের হাতে আমার বাড়ি, আমার আপনার বাড়ি বা আমরা সুরক্ষিত হব কি করে? এই পারসেপশন বা এই ধারণাটা হওয়া একেবারে অমূলক নয়। আমি বলছি রাজাগোপাল বাবু, প্রশ্নটা হচ্ছে এইখানে, এই প্রশ্নটা তো মাঝে মাঝে ওঠে যে একেবারে নেতাদের বাড়ি টার্গেট করার এই কালচারটা আসলে কি তৃণমূল কংগ্রেসের বক্তব্য থেকে শুরু হয়েছে? কিছুক্ষণ আগে যেটার উল্লেখ কিছুক্ষণ আগে সলিলদা বলছিলেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে হবে, যখন সোনা পাপ্পু ঘটনা ঘটে যাওয়ার পরে 1.5 মাস হতে চলে এখনো পর্যন্ত গ্রেফতার করে না, নিন্দুকেরা বলেন যে তৃণমূল ঘনিষ্ঠতার জন্য পুলিশ থেকে দেখেও দেখতে পায় না, সেখান থেকে কি আজকে এই ধরনের ঘটনাগুলো ভবিতব্য হয়ে দাঁড়ায়? আর সুব্রজিৎ, আমি বাংলার কতগুলো উদাহরণ দিই যেগুলো ভালো লাগতে পারে। আমি দেখেছি যে মুসলমানদের প্রসেশন যাচ্ছে, হিন্দুরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে জলের ব্যবস্থা করছে, শরবতের ব্যবস্থা করছে, শিখদের যাচ্ছে, হিন্দুরা দিচ্ছে। এগুলো আমি দেখেছি। এটাই হচ্ছে যে মানে কালচার হওয়া উচিত। এটাই তো ইউনিটি ইন ডাইভার্সিটি, এবং এইটা হচ্ছে আমাদের রাজ্যের বিউটি, আমাদের দেশের সৌন্দর্য। আজকে ধরুন বিজেপি করতে প্রসেশন বার করছে বা লোকেরা যাচ্ছে, তাদেরকে আমাকে যদি কেউ তৃণমূল বা কংগ্রেস থেকে যদি বা সিপিএম থেকে তারা যদি জল খাওয়ায় বা তাদেরকে যদি কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু মোড়ে দাঁড়িয়ে যদি কেউ কোনো খুব বিপজ্জনক। আপনি তো মব যারা আছে, এদের যারা জানে নাম্বার আমার হাতে আছে। সুতরাং এই যদি 5-6টা লোক গিয়ে কিছু একটা উস্কানিমূলক কথা বলে, কেউ ডিল চড়ে, কেউ কিছু করে, বিপদ আছে। এগুলো তো বোঝা উচিত, যারা রাজনীতি করেন তারা তো এগুলো তো বোঝা উচিত, এগুলো করা যায় না, উচিত না। এবং কী ধরনের বিপদ হতে পারে আজকে গেছে। আমাকে যদি কেউ বলে যে ওরা কোনো মন্ত্রীর বাড়িতে, আমি ওনাকে অত্যন্ত ভালো করে চিনি, অত্যন্ত ভদ্রমহিলা, আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, আমি অত্যন্ত ওনার সম্বন্ধে আমি খুব এখানে সবাইয়ের মতন পজিটিভ সার্টিফিকেট দিতে পারি, ওনার মেয়ের সম্বন্ধে দিতে পারি। যাই হোক, সে প্রশ্নটা আজকের নয়। প্রশ্নটা হচ্ছে তো প্রশাসন যে গাড়িগুলো আসছে, সেখানে তো একটা তৃণমূলের নেতা বা মন্ত্রী নেই, হাজার হাজার লাখো লাখো তৃণমূলের নেতা মন্ত্রী বা রয়ে গেছে। তারা বেছে বেছে এনাকে আক্রমণ করবে। এটাই কি নিয়ম, নাকি না উস্কানি কোথা থেকে হয়ে গে? আপনি যদি অন্য জায়গায় উস্কানি হতো সেখানেও হতে পারত। আমার যেটা বক্তব্য, যে সম্প্রীতির উদাহরণ আমরা দেখাই ধর্মের কিছু কিছু ক্ষেত্রে, এই সম্প্রীতি যদি রাজনীতির ক্ষেত্রে যদি আমরা দেখাতে পারতাম, সহনশীলতা, আমার ধর্ম অন্য ধর্মের প্রতি আমি সহনশীল, ফার্স্ট ক্লাস। আমার সহিষ্ণুতার কথা বলছেন, এই কয়েকদিন আগে আমি একটু জাস্ট মনে করিয়ে দিই, জ্ঞানেশ কুমার এসেছিলেন, তিনি কালীঘাট মন্দিরে গিয়েছেন, দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠ। আমি বলছি নিঃসন্দেহে ক্ষোভ তো থাকতেই পারে, সে নিয়ে কোনো প্রশ্ন নেই, সেইখানে পর্যন্ত তাকে গো ব্যাক স্লোগান থেকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়েছে। হ্যাঁ, এটা বলা হয়েছে, এবং যে হোটেলে ছিলেন সেখানেও তাকে নিরাপদে করতে দেব। এই বলছি, এই অ্যাটিটিউডটা আমরা যদি পজিটিভিটি যদি না নিয়ে আসতে পারি,
এই বাংলা চরম দুঃখ রয়ে গেছে, এটা আমাদের রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে, ইয়ং জেনারেশন এই করছে, সম্প্রীতির বার্তা সব জায়গায় ভেঙে যাচ্ছে, সম্প্রীতি আমাদের সব জায়গায় রাখতে হবে। আমরা আজকের দিনে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো উনি যদি বলতেন যে ভাই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা দেখবে, কারোর জন্য অসুবিধা নয়, আজকে যদি বামফ্রন্টেরও লোকরা বলতো আমাদের কর্মীরা এদেরকে দাঁড়িয়ে করবে, হ্যাঁ সাহায্য করবে, কিছু জল খাওয়াবে, তাহলে আমরা বুঝলাম কেউ সবাই অত্যন্ত দুর্ভাগ্য আমরা এটা দেখতে পাই না। অবশ্যই প্রশ্নটা আপনি সম্প্রীতির বলছেন, প্রশ্নটা অসহিষ্ণুতার বলছেন, কিন্তু দেখুন তার থেকেও বড় যেটা আইন শৃঙ্খলা, সেটা তো যারা আইন শৃঙ্খলার রক্ষক তারাই দেখবেন। আমি তো আর পুলিশের ট্রেনিং পাইনি, আপনি তো পুলিশের ট্রেনিং পাননি, সুতরাং আমরা তো গিয়ে ওখানে মব সামলাবো না। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি যখন তৈরি হয়, একজন মহিলা মন্ত্রী তিনি যখন আক্রান্ত হন, তখন উদ্বেগের জায়গাটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। অরূপ, না দেখুন, লুম্পেন রাজকে এন্ডোর্স করা এক জিনিস, আর আজকে যে ঘটনা ঘটেছে সেটা একদম পরিষ্কার স্পেসিফিক। আমি আপনাদের বলবো এবিপি আনন্দর ফুটেজ আর্কাইভ দেখান। সকালবেলা 10:15 সময় প্রথম তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, যেখানে বয়কট বিজেপি লেখা হোর্ডিং, সেই হোর্ডিংটা ভাঙা হয় ফার্স্ট। সেই হোর্ডিংটা ভাঙার পরে সেখানে যখন খবর হয় তৃণমূল কংগ্রেস আবার একটা ফ্লেক্স লাগায়। হোর্ডিংটা ভাঙার পরে ফ্লেক্স লাগানো হচ্ছিল, যখন ফ্লেক্স লাগানো হচ্ছিল তখন আবার বিজেপির সমর্থকরা সেখানে ঢিল মারে। সেইখান থেকে ঘটনার সূত্রপাত এবং পাশেই শশী পাজার বাড়িতে যেহেতু তার নেম প্লেট রয়েছে সেটা দেখা যাওয়ায় সেই বাড়ির উপর আক্রমণ হয় এবং উইদাউট এনি প্রভোকেশন। এবং ওখান থেকে আসা উত্তর 24 পরগনা এবং উত্তর কলকাতা জেলার যতগুলো বাস, প্রতিটা বাসে তারা ফোনে কমিউনিকেট করে মেসেজ, এবং প্রতিটা বাস থামার সাথে সাথে সেখান থেকে মব নেবে এই অসভ্যতাম করে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সংঘবদ্ধ হয়ে পাল্টা যখন প্রতিরোধ করা শুরু করেন, পুলিশ মাঝখানে পড়ে, পুলিশ আহত হয়, মন্ত্রীর বাড়ি কার্যত লুটতরাজ চলে, ভাঙচুর চলে, মন্ত্রী নিজে আহত হন। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ উপস্থিত ছিল বলে নিশ্চিতভাবে পুলিশও আক্রান্ত হয়েছে, কিন্তু কোনো পুলিশের পক্ষে একটা থানা বা একটা ডিসি এরিয়ার পক্ষে সম্ভব না এই ধরনের মানে কন্টিনিউয়াস মব যখন একটা এরকম র্যালিতে যায় সেই মবকে কন্ট্রোল করা। এক, দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলছিলেন যে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখা, জ্ঞানেশ কুমার যে মানুষগুলোর নাম গণতান্ত্রিক অধিকার থেকে বাদ দিয়ে নাগরিকত্ব হরণ করে নিচ্ছে, আপনারা অভিযোগ করতেই পারেন, বিক্ষোভ দেখাতে পারেন, কালো পতাকা দেখানো গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ মন্দির চত্বর কেন দেখাবে না? কালীঘাট মন্দিরের সেবায়ত তাপস ব্যানার্জি তার মেয়ের নাম বাদ দিয়ে দিয়েছে, আজকে ওখানকার ডালা যেখানে ব্যবসা করে তাদের পরিবারের নাম বাদ দিয়েছে, তাদের ক্ষোভ থাকবে না? তারা যদি গো ব্যাক বলে তাদের গণতান্ত্রিক অধিকার আছে গো ব্যাক বলার। কালীঘাট মন্দির আমি দায়িত্ব নিয়ে বলছি, কালীঘাট মন্দিরের সেবায়ত, ওখানে পালাদার, ওখানে দোকানদার, তাদের পরিবারের নাম যখন বাদ গেছে, অবশ্যই এর উত্তর বিমলদার কাছে নেব। কিন্তু তার সঙ্গে অরূপ কিন্তু আরেকটা কথা বললো যে সকাল থেকে হোর্ডিং পড়েছে, ব্যানার পড়েছে, না না একদম একদম আমরা দেখিয়েছি তো, আপনার কথাই তো বলছি, একটু রাখেন, বলবে না না এই প্রসঙ্গে আমার বিমলদার কাছে যেতেই হবে। আমি তাহলে এই ঘটনাগুলো তো সকলের সামনে, মানে আমরা যখন দেখেছি সবাই দেখতে পেয়েছে, সেখানে দাঁড়িয়ে পুলিশ কেন দেখতে পেল না? পুলিশের কেন খবর পৌঁছলো না পুলিশের কাছে? পুলিশ কেন তাহলে আগাম ব্যবস্থা নিল না? যখন সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে তখন লালবাজারের কাছে মাত্র 2 কিলোমিটার দূরে পুলিশ ব্যবস্থা নেবে না? বিমলদা, না, পশ্চিমবাংলার পুলিশ এখন মার বাঁচাতে মাথায় ফাইল তোলে, কি করবে বেচারিরা, লোকে তেড়ে আসছে, ফাইল দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করে। টিকিয়াপাড়ায় জোড়া পায়ে এক লাথি মেরেছিল পেছনে, তারপরের দিন পুলিশ তাদের না ধরে তাদের মাথায় হাত বোলাতে যায়। দিস ইজ পুলিশ, কিছু করার তো নেই। এই সেই পুলিশ যেখানে হরগোবিন্দ দাস এটা বলছেন, কিন্তু তৃণমূল তো অভিযোগ অন্যরকম করছে যে আপনারা সব অভিযোগের কোনো উত্তর হয় না। একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন উঠবে যে সেন্ট্রাল ফোর্স কি করছিল? সব সেন্ট্রাল ফোর্সকে কাজে না লাগালে সেন্ট্রাল ফোর্স নিজে থেকে কাজ করে না। সব পুলিশকে, আমি পরিষ্কার একটা কথা বলছি, সব পুলিশকে আমি একদম খারাপ বলবো না, কিন্তু পুলিশ প্রশাসনের এখন যা হাল হয়েছে, পুলিশ প্রশাসনের একটা হালছাড়া মনোভাব তৈরি হয়েছে। চন্দন দাস, হরগোবিন্দ দাসের উদাহরণ এখানে বোধহয় 10 দেওয়া হয়ে গেল, আমি বোধহয় 11 নম্বর দিচ্ছি, যে তার পরিবার থেকে প্রায় মানে কাঁদতে কাঁদতে পুলিশকে বলা হয়েছিল বাঁচান, ওকে কোপাচ্ছে, তারা আসেনি, সেই লোকগুলো রক্তস্রোতে পড়ে মরে গেল, তারপরে পুলিশ ডেড বডি তুলে নিয়ে চলে গেল। আমার মনে পড়ে গেল তার অনেক বছর আগে এই বাম আমলে ঝাড়গ্রামে একজন বিজেপি নেতা, তার নাম আদিকান্ত দলুই,
তার মোটরসাইকেল সমেত জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাকে। তার স্ত্রী এসে পুলিশের পায়ে ধরে বলছে যে কে পুড়ছে, না কুকুর পুড়ছে, তুই বাড়ি চলে যা, পুরনো ইয়েগুলো দেখাও। সেই ঘটনা ঘটেছিল। ফলে পুলিশের এই যে অভিজ্ঞ মানে কাণ্ড কারখানা অনেক দিন ধরে চলছে। পুলিশ ফোর্সকে যদি আমরা ঠিক করতে না পারি তাহলে কিন্তু এই ঘটনা বারবার ঘটবে। এখন রাজ্যের শাসক দল তারা এই পুলিশের বলে বলিয়ান, তারা জানে না ক্ষমতা থেকে চলে গেলে এই পুলিশ ওদের কি করতে পারে। আমি এখানে সলিল ভট্টাচার্যের কাছে আসবো। 13 জনই অ্যারেস্টেড হ্যাঁ, কিন্তু বাবু আপনারা আমি বলছি ঠিক 13 জন অ্যারেস্টেড হয়েছে, কিন্তু এইটা পরিকল্পনা করে ঘটানো হয়েছে। সেই পরিকল্পনাটা করলো কে, মাথাটা কারা ছিল, এইটা কিন্তু পুলিশের তদন্তে এখনো সামনে আসেনি। কিন্তু আমার কনসার্নের জায়গা যেটা সলিল দা, সেটা হচ্ছে কেন্দ্রীয়, এই যথার্থই বলছিলেন বিমল দা, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তো নিজে থেকে অ্যাক্ট করতে পারে না, পুলিশ তাদেরকে ব্যবহার করে। এই 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কলকাতা শহরে থাকা সত্ত্বেও তাদেরকে ব্যবহার করা হলো না এবং এই ঘটনা ঘটে গেল। এইটা হচ্ছে কনসার্নের জায়গা। নির্বাচনের সময় যা পুরনো অভিজ্ঞতা আমাদের বলে ওই কেন্দ্রীয় বাহিনীকে শেষমেশ বসিয়ে রাখা হবে না তো? না দেখো, এটা তো প্রশাসনের একটা মোটিভটা তো তোমার সামনেই চলে এলো। নাহলে আজকের যে দিনটা, আজকে তো সেন্ট্রাল ফোর্সকে স্ট্র্যাটেজিক জায়গাতে ডিপ্লয়মেন্ট করাটা সেটাই তো আইডিয়া এবং সেটাই তো আদর্শ, এবং সেটাই তো আদর্শ আচরণবিধি হওয়া উচিত। এবং ওদের যদি ওই অত নাম্বার অফ ফোর্সকে যদি ডিপ্লয় করা হতো এনরুট টু সিটি এবং সিটির বাইরেও আপ টু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ভেন্যুতে দরকার নেই, স্ট্র্যাটেজিক পয়েন্টে ডিপ্লয় করবে অ্যাজ পার ইন্টেলিজেন্স ইনপুট, সেটা তো করা হলো না। খুব ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ। যে ঘটনাটা ঘটলো মাননীয় মন্ত্রীর বাড়িতে, সেখানে তুমি চিন্তা করো খুব স্ক্যান্টি নাম্বার অফ পুলিশ ফোর্স ওখানে ডিপ্লয় হয়েছিল। পরে রিএনফোর্সমেন্ট যখন হলো তখনও সংখ্যায় কম, 1 সেকশন বা 2 সেকশন হয়তো র্যাফ চলে গেছিল ওখানে। সুতরাং যদি সদিচ্ছা না থাকে, রাজ্য প্রশাসনের সদিচ্ছা যদি না থাকে, রাজ্য সরকারের যদি ইচ্ছে না থাকে যে আইনের শাসনটা প্রতিষ্ঠা হোক, যারা আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেন, আমি অবশ্যই শতরূপের কাছে আসবো, শতরূপ তোমার কাছে আসবো, কিন্তু তার আগে দেখিয়ে নেব আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সভা থেকে একেবারে নারী সুরক্ষা থেকে শুরু করে আরজি করের প্রসঙ্গ টেনে এনে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছে। आपने टीएमसी पर भरोसा किया, लेकिन टीएमसी ने लेप के गुंडों और माफियाओं को ही अपनी पार्टी में भर्ती कर लिया। डेफिनेशन ऑफ डेमोक्रेसी फॉर बीजेपी, এরা গুন্ডা পুষছে। এই প্রত্যেকটি বিজেপি বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা পুরো ইকুইপড, তারা এসছেন র্যালি করতে, প্রধানমন্ত্রী র্যালি। ব্রিগেডের সভা থেকে নারী সুরক্ষা নিয়ে তৃণমূল সরকারকে কড়া আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। টেনে আনলেন আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ খুনের প্রসঙ্গ, সন্দেশখালীতে নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগের কথা। संदेशखाली की वो तस्वीरें और टीएमसी का रवैया, आरजी कर अस्पताल की उस बेटी के साथ हुई दरिंदगी बंगाल के लोग भूले नहीं है। इसी मानसिकता का परिणाम है आज महिलाओं के खिलाफ एसिड अटैक जैसे घिनौने अपराध इतने ज्यादा मात्रा में पश्चिम बंगाल में हो रहे हैं। जो बंगाल एक समय देश का सबसे प्रगतिशील राज्य होता था, आज वहां शाम होते ही माएं बेटियों को फोन करके कहती है, बाड़ी फिर ऐशो सौंदे न माराइए। ऐसे ज्यादातर मामलों में अपराधी कोई न कोई टीएमसी का नेता होता है या टीएमसी से जुड़ा होता है। সন্দেশকালীর প্রসঙ্গ তুলে রেখাকে তো এমন ভাবে করেছিল, রেখাজি করে ভাবছিলাম মোদির পাশে নিয়ে যাবে দিল্লিতে, পারেনি তো কিছুই করতে। আজকে তো সিবিআই, ওদের সিবিআই তো ইনভেস্টিগেশন করেছে, আমরা তো করিনি। আমরা যা করেছিলাম তারপর তো এতটুকু প্রোগ্রেস নেই। ও লজ্জায়
ইয়েতে পুকুরে জলে ডুবতে মরে যাও। বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটারদের প্রায় 50% মহিলা। সব দলেরই নজর নারী ভোট ব্যাংকের দিকে। মহিলা ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করেছে। আবার ভোটের মুখে নারী নিরাপত্তা প্রসঙ্গ টেনে সেই তৃণমূল সরকারকেই জোরালো আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। आज बंगाल में अपराधियों को खुली छूट है। आप याद करिए, कॉलेज परिसर में दुष्कर्म की घटना, नाबालिग बेटियों से दुष्कर्म के मामले, टीएमसी कार्यालय में महिला से बलात्कार। मैं बंगाल की मेरी माताओं बहनों को भरोसा दिलाता हूं, आप भाजपा को, बीजेपी को अपने आशीर्वाद दीजिए। बीजेपी सरकार में महिलाएं सुरक्षित होगी और अपराधी जेल में होंगे। পাল্টা বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীকে জবাব দিয়েছে তৃণমূল। মহিলার সুরক্ষা যখন উনি বলেন তখন আমাদের হাসি পায়, কারণ টপ 5 মোস্ট আনসেফ সিটিজ, টপ 5 মোস্ট আনসেফ রাজ্যের মধ্যে 4টেই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আগে উত্তরপ্রদেশ দেখুন, হাতরাস দেখুন, বালিয়া দেখুন, সাহারানপুর দেখুন, মুজফ্ফরনগর দেখুন, আহমেদাবাদ চলে যান, সুরাত দেখুন, বানাসকাঠা দেখুন, বারোজ দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, তারপর আমাদেরকে বলবেন। নারী অর্ধেক আকাশ। মুক্ত সমাজে যাদের ওড়ার কথা তাদের উপরে বারবার নেমে আসে নির্যাতন। এক দলের আরেক দলকে আক্রমণ, এক রাজ্য আরেক রাজ্যের উদাহরণ টেনে নিজেদের ভালো প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্য হলো ভারতের নানা প্রান্তে নারী নির্যাতন প্রতিদিনের ঘটনা। কখনো কামদুনি, কখনো উন্নাও, কখনো নির্ভয়া, কখনো অভয়া, কখনো বা হাতরাস। নারী নির্যাতন কি কোনোদিন বন্ধ হবে, নাকি যে যার মতো এই নিয়ে রাজনীতি করে যাবে? এবিপি আনন্দ। আমি শতরূপ ঘোষের কাছে আসবো। প্রধানমন্ত্রী বলছেন যে মা তার মেয়েকে ফোন করে বলে যে সন্ধে হওয়ার আগে বাড়ি চলে এসো। একেবারে ভয়ের বাতাবরণ এই রাজ্যে নারী সুরক্ষার প্রশ্নে কোন জায়গায় গিয়েছে। আমি শুধু একটু দর্শকদের মনে করিয়ে দেব যে প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেল, এখনো পর্যন্ত অভয়ার মা বাবাকে আক্ষেপ করে যেতে হয় যে তাদের মেয়ে হাসপাতালে গিয়ে 36 ঘন্টা ডিউটি করার পর একেবারে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা বিচার পেলেন না, এই বলে তারা আক্ষেপ করে থাকেন। উল্টো দিকে তুমি খেয়াল করো, কিছুক্ষণ আগে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে এইটা বলা হচ্ছিল এই কেন্দ্রের সরকারই তো সার্টিফিকেট দিয়েছে নারী সুরক্ষা এই রাজ্য, এই শহর দেশের মধ্যে 1 নম্বর। ঠিকই, আমি জাস্ট একটা সেন্টেন্স বলছি তার আগে সবার অনুমতি নিয়ে। কেন আমরা বলি যে পশ্চিমবাংলায় তৃণমূলের জন্য একটা আইন আর বাকিদের জন্য অন্য আইন? এই যে অরূপদা একটা কথা বললেন, সঠিক কথা বললেন যে কালো পতাকা দেখানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, এই কথাটা মেনশন করলেন, সাংবিধানিক অধিকার। যদি সাংবিধানিক অধিকারই হয়ে থাকে তাহলে জ্ঞানেশ কুমার যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছিল ভিআইপি রোডের ওপর কালো পতাকা দেখানোর জন্য ময়ূর বিশ্বাসকে, সপ্তর্ষি দেব সহ আমাদের পার্টির নেতৃত্বদেরকে পুলিশ চ্যাংদোলা করে ওখান থেকে তুলে নিয়ে গেল কেন? যদি এরা সাংবিধানিক অধিকারী হয়ে থাকবে তাহলে তৃণমূলের পতাকা দেখানোর অধিকারটা সাংবিধানিক অধিকার, আমরা দেখাতে গেলে পুলিশ চ্যাংদোলা করে নিয়ে যাবে। এইটাই তৃণমূলের জন্য একটা আইন, বাকিদের জন্য অন্য সংবিধান। এবার এই যে প্রশ্নটা হচ্ছে, সঠিক কথা সুপ্রিয়া যেটা বললেন, আমি সেটার সূত্র ধরেই বলছি। আরজি করে ধর্ষণ খুনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা, ক্রিমিনালরা, তাদের মধ্যে কয়েকজন ডাক্তারের পোশাক পরে থাকে। কিন্তু তারপরে আজকে সিবিআইকে যে ভরসা করলেন, অসহায় হয়ে যে ভরসা করলেন অভয়ার বাবা মা সহ গোটা বাঙালি সমাজ, তারা আজকে কি জাস্টিসটা পেল? সব ক্ষেত্রে বলেন যে প্রমাণ লোপাট হয়েছে। অভয়ার ঘটনায় কি হয়েছিল? 90 ঘন্টার মধ্যে সিবিআই তদন্তভার হাতে পেয়েছিল, 90 ঘন্টার মধ্যে। কটা কেস দেখাতে পারবেন ভারতে যেখানে ঘটনাটা ঘটা 90 ঘন্টার মধ্যে সিবিআই হাতে তদন্তভার চলে যায়? দুপুরে আদালতে মামলা উঠেছে, বিকেলবেলা মানে সিবিআই হাতে হ্যান্ডওভার করা হয়ে গেছে। তারপরেও কারোর সত্যিকারের অপরাধীরা ধরা পড়লো না। এমনকি প্রমাণ লোপাট করার জন্য একটা লোকের কনভিকশন হলো না আজকে পর্যন্ত। এরপরে মোদি এসে আরজি করার কথা বলছেন, আমি আপনাদেরকে দুটো তথ্য দিচ্ছি। ঠিক কথা, মহিলাদের সম্মান সব কিছু। আজাদি কা অমৃত মহোৎসব বলে যখন ভারতের 75 বছরের স্বাধীনতা, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আপনার রাজ্য গুজরাটে আপনার সরকার কি করেছিল? বিলকিস বানু ধর্ষকদেরকে, তার সন্তানের খুনিদেরকে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে জেল থেকে ছেড়েছিল। তারপরে সুপ্রিম কোর্ট রায় দিল, ওই জেল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটাকে বাতিল করলো, বললো ওদেরকে আবার জেলে ঢোকাতে হবে। গুজরাট পুলিশ বললো ওদের কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন আবার বলেছে আমার এক আত্মীয়র বিয়ে হয়ে যাক তারপর আমি জেলে যাব। এইটা হচ্ছে নরেন্দ্র মোদী। আর তার সাথে আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই খালি, 2014 সালে মোদী যেদিন সরকারে এসেছিলেন, কদিন আগে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গোটা এই মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে তো কথা হচ্ছে, তো মহিলা এন্টারপ্রেনিউর আছে এমন ব্যবসা
যে ব্যবসার অন্ততপক্ষে একজন মালিক কোনো মহিলা, এমন ব্যবসার পার্সেন্টেজ ছিল ভারতে 100টার মধ্যে 11টা যেখানে মহিলা মালিক রয়েছেন। সেইটা মোদি জমানায় 2022-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নেমে আসলো 4-এ, 11 থেকে 4-এ। এইটা হচ্ছে মহিলা উইমেন এম্পাওয়ারমেন্টের একটা ইয়ার্ডস্টিক মোদি জমানায়। সুতরাং আমরা সবাই জানি আরএসএস শুধুমাত্র একটা মুসলিম বিরোধী শক্তি নয়, ওরা দলিত বিরোধী, ওরা আদিবাসী বিরোধী এবং অবশ্যই ওরা একটা মহিলা বিরোধী শক্তি, দার্শনিকভাবে মনুবাদী শক্তি, মহিলা বিরোধী শক্তি। আমি একটা জিনিস বলতে চাই পরিষ্কার করে, আরজি করার ঘটনা সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে, শিয়ালদা কোর্টে বিচার হয়েছে, সিবিআই তদন্ত করেছে, যারা সিবিআই তদন্ত চেয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে হওয়া বিচারের পরেও যদি কেউ এখানে বলতে চায় যে বিচার হয়নি, তাহলে তারা সুপ্রিম কোর্ট বা কোর্টের অবমাননা করছেন। এক, দ্বিতীয় কথা, ওনার আসলে সিপিএমের অবস্থা হচ্ছে, বাংলা একটা প্রবাদ আছে, গরু হারালে এমনটাই হয়। আরজি করার সময় যাকে মসিহা বানিয়েছিলেন, এর আগে যাকে মসিহা বানিয়েছিলেন তিনি বিজেপির এমপি হয়ে গেছেন। আরজি করার সময় যাকে মসিহা বানিয়েছিলেন আজকে তিনি বিজেপির ব্রিগেডের মঞ্চে চলে গিয়েছেন। আমি সেই প্রশ্নে আসছি না, আমি সলিলদার কথা বলছি। সলিলদা একটু আগে পুলিশ, বাবা মা তার সর্বস্ব হারিয়েছেন না, মানে মেয়েকে হারিয়েছেন, তো তার থেকে বড় ব্যথা বোধহয় আর কিছু না। নিশ্চয়ই সেই ব্যথার সেই ব্যথায় যখন ধর্ষককে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে, তারপর 57 দিন পরে সিবিআই বলে যে হ্যাঁ এই আসলে ধর্ষক ছিল, তাকে ধর্ষক মানতে অসুবিধা হয়, সেখানে সমস্যাটা। সত্যিকে সত্যি মানতে হবে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আজকে তদন্ত প্রক্রিয়া চলে, সিবিআই তদন্ত করেছে, আমরা করিনি, কলকাতা পুলিশের তদন্তকেই মান্যতা দিয়েছে। দ্বিতীয়ত, সলিলদা যখন বলছিলেন যে এখানে পুলিশ প্রশাসন ইত্যাদি, সলিলদা তো 2004 সম্ভবত, আমি যখন যাদবপুরেরই বাসিন্দা, তো সলিলদা যাদবপুর থানার দায়িত্বে ছিলেন। সলিলদা সেই নির্বাচনে আফজল আমানুল্লাহ সেন্ট্রাল থেকে আসা স্পেশাল ক্যাডার, তিনি নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে কিরকম প্রহসন হয় রিপোর্টটা সারা ভারতে শোরগোল ফেলে দিয়েছিল। আমরা তাই বলছি আজকেও যে ঘটনা ঘটেছে, মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে, তো আমাদের স্লোগানই তাই, যতই করুক হামলা আবার জিতবে বাংলা, বাংলা জিতবে। এই হামলা যারা করেছে, না না, আমার প্রশ্ন যে বাংলা জিতুক, একবার নয় 100 বার জিতুক, আমার তাতে কোনো প্রশ্ন নেই। আমি বলছি তার মধ্যে কোনো সংশয় নেই যে বাংলা জিতবে, এবং এটাই তো বঙ্গবাসী হিসেবে গর্বের হওয়া উচিত যে বাংলা একেবারে মাথা উঁচু করে জিতুক। কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমার কাছে উদ্বেগজনক। আরজি করের ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাকে কসবা ল কলেজ দেখতে হয়, আমি এই রাজ্য বাসিন্দা হিসেবে উদ্বিগ্ন হই, আমাকে পাঁশকুড়া দেখতে হয়, আমাকে দুর্গাপুর দেখতে হয়। এই ছবিগুলো যখন আমাদের বারে বারে চোখের সামনে আসে, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাটা এইখানে আমি বলছি অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই রাজ্যের বাসিন্দা হিসেবে আমাদের উদ্বিগ্ন করে। আমি দ্রুত একবার আমি বলছি কি, মসিহা যাকে মসিহা বানিয়েছিল সে ব্রিগেডের মঞ্চে গেছে বলছেন তো, আমি যতদূর জানি তৃণমূল তো শুভেন্দুকে আর মুকুলদাকে মসিহা বানিয়েছিল, তাই চিত হয়ে থুতু ফেললে তারা নিজের গায়ে পড়বে। মাঝখানে বলিনি, ঠিক ঠিক, তো তাই তুমি খগেন মুর্মু বলতে পারো, আমি শুভেন্দু মুকুল বলতে পারি, তাই ওটার মধ্যে গিয়ে লাভ নেই। এবার এক সেকেন্ড, আমি যেটা বলছি, আমি ছবি দেখাতে পারি, আরজি করের ঘটনা ঘটার 2 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে র্যালিটা করেছিলেন, আমি শেষ করে আমি তো সময়টা পাবো না, যে র্যালিটা করেছিলেন আমি ছবি দেখাচ্ছি, মঞ্চে লেখা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে, কোথায় গেল রে, মঞ্চে লেখা ছিল ধর্ষকদের ফাঁসি চাই। একটি মেয়ে দীর্ঘদিন ধরে টিজিংয়ের শিকার হচ্ছিল। আমি বিমলদার কাছে এখানে আসবো যে নারী নির্যাতনের ঘটনা কমেনি। অরূপ, একটু তোমাতে থামাচ্ছি, একের পর এক ঘটনা সামনে এসেছে নারী নির্যাতনের। সোনারপুরের ঘটনাটা কেন বলছি, সে যখন থানায় অভিযোগ জানাতে গেছে তখন ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাকে, মানে থানার অফিসার তাকে যে কথা বলেছেন সেটা মারাত্মক ভয়ঙ্কর। যে অভিযোগ শিকার হয়েছেন যে টিজিং এর দীর্ঘদিন ধরে, ওই অভিযোগকারিনী করেছেন, সেটা ভয়ঙ্কর। হ্যাঁ বিমলদা, একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, সমাজে যদি অপরাধ ঘটে, যারা অথরিটি সেই অপরাধ সম্পর্কে তাদের যে অ্যাটিটিউড, সেটা দেখেই বোঝা যায় তারা অপরাধ দূর করতে চায় কি চায় না। অপরাধ একটাও না হওয়া বাঞ্ছনীয়, কিন্তু অপরাধ হলে সেই অপরাধকে সমূলে বিনষ্ট করাটাই অথরিটির কাজ। কিছুদিন আগে জনৈক সোনাপাপ্পু যখন প্লান্ডারিং করে, তারপরে সেই সোনাপাপ্পু শাসক দলের হয়ে ইফতার পার্টি দেয়, সোনা হীরের উপর এক জায়গায় এসে হাজির হয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এই শাসক দল এই ধরনের অপরাধীদের মদত দেয় এবং কিছুতেই তাদের বিরোধিতা করে না, তাদের জেলে নিয়ে যেতে চায় না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে কসবা ল কলেজের যে কাণ্ডটি ঘটেছিল আমরা সকলে জানি, আমি আর দ্বিতীয়বার সেটা উল্লেখ করতে চাইছি না, কিন্তু যে ছেলেটি কাণ্ডটি করেছিল, ছেলেটি না বলে একটা ক্রিমিনাল বলাটা ভালো, তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু সে বিইং এ লয়ার, সেই কলেজে তাকে কে অ্যাডহক কর্মচারী বানিয়েছিল, সেই গভর্নিং বডির লোকেদের কেন এটার সঙ্গে এটাও যোগ করুন, সেই কসবা ল কলেজের দেওয়ালে দীর্ঘদিন ধরে কি লেখা ছিল, মনোজিৎ দাদা লিভস ইন আওয়ার হার্ট। আরে দিনের পর দিন সে দেওয়ালিকার মোচা হয়নি, নাকি মোচার সাহস হয়নি আমি জানি না। ওই কলেজে কিছু করতে গেলে মনোজিৎ দাদার সঙ্গে যোগাযোগ করুন, এটাও তো লেখা ছিল।
ফলে ওই কলেজে ওই যে এতদিন রাজত্ব করেছিল, যে কোনো কলেজে পরিচালন সমিতি বলে একটা সমিতি থাকে, সেই সমিতিতে যারা থাকেন তারা রাজ্য সরকারের নমিনেটেড বা বিশ্ববিদ্যালয় নমিনেটেড। তারা এইরকম একটি লোককে ওখানে রেখেছিলেন যে নিজেকে আইনজীবী পরিচয় দিত এবং সেখানে সে আবার একটা প্যারালাল সাম্রাজ্য চালাতো। এতে বোঝা যায় এই শাসক দলের অপরাধীদের সম্পর্কে মনোভাব কি, এরা অপরাধীদের দ্বারা পরিচালিত একটা অপরাধীদের সরকার। আপনারা দারুণ উদাহরণ রেখেছেন কদিন আগে উত্তরবঙ্গে আপনাদের দলীয় কার্যালয়ে আপনার দলের কর্মীকে তাকে ধর্ষণ করতে উদ্যত হয়েছে আপনার দলের নেতা, তখন আপনি চুপ। দ্বিতীয় কথা, আজকে এই পুলিশের কথা বললেন না, এই পুলিশ অফিসার সাথে সাথে সাসপেন্ড হয়েছে, গ্রেপ্তার হচ্ছে। আর মহারাষ্ট্রের বুকে মহারাষ্ট্রের বুকে একজন ডাক্তার অভিযোগ জানাতে গিয়েছিল যে পুলিশ তাকে ধর্ষণ করেছে, উপর্যুপরি ধর্ষণ। সেই মহিলা সুইসাইড করেছেন, হাতে সুইসাইড নোট লিখে। ভারতবর্ষে ভাইরাল হচ্ছে। একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দাও যেটা কেউ কপি করতে পারে, এমন উদাহরণ সেটা আমরা উচ্চারণ করতে পারছি। একদম এই অভিযোগ পাল্টা অভিযোগ, আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। কিন্তু সত্যি নারী নির্যাতন সহ একাধিক যে বিষয়গুলো নিয়ে আমরা সরব হই, সেগুলোর সমাধান বা উত্তর কোনোটাই পাওয়া যায় না। এবার যে বিষয়ের দিকে নজর রাখবো, দেখুন আলোচনায় উঠে এসেছিল রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থান বদল নিয়ে বিতর্ক। পশ্চিমবঙ্গ সফরে আসা রাষ্ট্রপতিকে অসম্মান করছে তৃণমূল সরকার। এই অপমান শুধু দ্রৌপদী মুর্মুর নয়, কোটি কোটি আদিবাসী মানুষের অপমান, সংবিধানের অপমান, গণতন্ত্রের অপমান। আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সভা থেকে সেভাবেই আক্রমণ শানিয়েছেন। কি বলেছেন দেখবো। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। जो कानून तोड़ेगा चुन चुन के हिसाब लिया जाएगा। লোক দেখলো কোথায় পশ্চিমবঙ্গে, ওকে লোক দেখিয়ে দেবো, ওর ঘুম ভেঙে যাবে। নরেন্দ্র মোদীর হুঙ্কার, পাল্টা তৃণমূলের হুঁশিয়ারি, ভোটের আগে অনুপ্রবেশ থেকে কাটমানি, নারী নিরাপত্তা থেকে বদল বদলা, কোনো প্রসঙ্গই বাদ রইল না। আর এই আবহেই উঠে এলো রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থান বদল নিয়ে বিতর্কের প্রসঙ্গ। टीएमसी सरकार इन्होंने सभी सीमाएं लांघ दी है। उन्होंने केवल द्रौपदी मुर्मू जी का अपमान नहीं किया है, उन्होंने करोड़ों आदिवासियों का अपमान किया है। উনি দেশের রাষ্ট্রপতি নন। দেশের ইতিহাসে কোনোদিন কোনো রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা যেটা দেখিনি, এইবার আমরা পশ্চিমবঙ্গের মুখে সেটা দেখতে পেয়েছি। দ্যাট আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ কামিং ফর আ পলিটিক্যাল ক্যাম্পেইন, এবং উনি পলিটিক্যাল ভাষা বলছেন, উনি পলিটিক্যাল কথা বলছেন। গত 7 তারিখ উত্তরবঙ্গ সফরে আসেন রাষ্ট্রপতি। শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কিন্তু বিতর্ক দানা বাঁধে রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল বদল ঘিরে। অনুষ্ঠান স্থল পরিবর্তন থেকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ রাষ্ট্রপতি। প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন। এক সপ্তাহ পর আরেক শনিবার রাজ্যে প্রধানমন্ত্রী তুললেন সেই প্রসঙ্গ। জবাব দিতে দেরি করলো না তৃণমূলও। अभी कुछ दिन पहले हमारे देश की महामहिम राष्ट्रपति आदिवासी समाज की बेटी आदरणीय द्रौपदी मुर्मू जी बंगाल आई थी, लेकिन अहंकार में डूबी इस निर्मम सरकार ने न केवल उस कार्यक्रम का बहिष्कार किया, बल्कि उसे पूरी तरह बदइंतजामी के हवाले कर दिया। क्योंकि एक आदिवासी बेटी इतने बड़े पद पर है, टीएमसी वालों को उनका सम्मान मंजूर नहीं हुआ। আদিবাসী মহিলাদের সবথেকে শ্রদ্ধা, তাদের উন্নয়ন, তাদের স্নেহ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন যখন শুভেন্দু অধিকারী আদিবাসী
মন্ত্রী বীরবা হাঁসদাকে বলেছিল শুভেন্দু অধিকারী আমার জুতার নিচে থাকে, কোথায় ছিল আপনাদের এইসব ন্যায়নীতির জ্ঞান? রাষ্ট্রপতিকে কোনো অপমান বাংলা থেকে করা হয়নি, মুখ্যমন্ত্রী কোনো অপমান করেনি। আপনারা সাংবিধানিক চেয়ারটাকে পলিটিক্যালি মিসইউজ করতে গেছিলেন। আমরা সঠিক তথ্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা তুলে ধরেছি। সংঘাতের মাত্রা আরো বাড়িয়ে দার্জিলিংয়ের জেলা শাসক শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কেন্দ্র। ঝিলাম করঞ্চাই, মৈত্র ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা পুলিশ যেটা জানিয়েছে গিরিশ পার্কের ঘটনায়, গিরিশ পার্কের তাণ্ডব এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার হয়েছে। তাণ্ডবের ঘটনায় পুলিশের শতপ্রণোদিত এফআইআর হয়েছে। তৃণমূল বিজেপির সংঘর্ষ 8 জন পুলিশ আহত হয়েছে। এখনো অভিযোগ দায়ের করেনি কোনো রাজনৈতিক দল। এখনো পর্যন্ত গিরিশ পার্কে তাণ্ডবের ঘটনায় কোনো রাজনৈতিক দল অভিযোগ দায়ের করেনি। গিরিশ পার্কে সংঘর্ষের ঘটনায় জানিয়েছে কলকাতা পুলিশ। এখন এই ঘটনায় কি 4 জন জড়িত নাকি আরো কেউ এই ঘটনায় জড়িত রয়েছে? আসলে কি কোনো পার্ট অফ দ্য প্ল্যান ছিল এই গোটা ঘটনা? পুলিশি তদন্তে কি কি উঠে আসে আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।